আমন্ত্রণ সবাইকে আর কাবেল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, জাতীয় নির্বাচন ও সংস্কার নিয়ে আলোচনার জন্য বিএনপির একটি প্রতিনিধি দল 16 এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবেন। বিএনপির আগ্রহেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৈঠকটি। দলটি মনে করে জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যেসব বক্তব্য আসছে তাতে পরিষ্কার কোনো বার্তা নেই। ফলে ডিসেম্বর নাকি জুন নাকি আরও দেরিতে হবে নির্বাচন তা নিয়ে জনমনের ধোঁয়াশা তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে সংক্ষিপ্ত সংস্কারে রাজনৈতিক দলগুলো একমত হলে নির্বাচন হবে ডিসেম্বরে, আর বিস্তৃত সংস্কারে একমত হলে নির্বাচন হবে 2026 সালের জুনে। নির্বাচন ও সংস্কার প্রশ্নে অন্তর্বর্তী সরকার, বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির সাম্প্রতিক বক্তব্যগুলো নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকদের কেউ কেউ। সংস্কারের ব্যাপারে একমত হলেও দ্রুত সময় নির্বাচন চায় বিএনপি। দলটি মনে করে নির্বাচিত সরকার সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করবে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি চায় আগে শেখ হাসিনার বিচার, সংস্কার, তারপর নির্বাচন। এদিকে দেশে এখনও চলছে লাগামহীন মামলা বাণিজ্য, হয়রানি, একই সঙ্গে মব জাস্টিস তৈরি করে সংঘাত, পিটিয়ে হত্যা, লাঞ্ছিত, ভাঙচুর, লুটপাটের মতো ঘটনাগুলো এখনও চলছে সমান্তরালে। দর্শক, এমন একটি বাস্তবতাকে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচন, সংস্কার, বিশ্বাস, অবিশ্বাস। আর এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, নাগরিক পরিষদের সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান, সাংবাদিক ও লেখক আমিরুল মোমিনিন মানিক, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সম্মানিত শিক্ষক অধ্যাপক ডক্টর এ.কে মতিনুর রহমান এবং সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাকেও বরাবরের মতো জানিয়ে রাখি, আজকের যে আলোচ্য বিষয় সেই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সম্মানিত আলোচকদের কাছে সেই প্রশ্ন আপনি রাখতে পারেন, কিংবা একজন সচেতন নাগরিক হিসেবে আপনার যে বক্তব্য রয়েছে সেটিও আমরা শুনতে চাই। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনি সেই আলোচনা আমাদের সাথে করতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছি আলোচনায়। শুরুতে ফারুক হাসান, আপনার কাছে আসতে চাই। একেবারে খুব আজকের যে শিরোনাম সেটাকে নিয়েই প্রশ্ন, যে সংস্কার, নির্বাচন, বিশ্বাস এবং অবিশ্বাসের প্রশ্ন। এবং এই জায়গাতে আমাদের শুরু থেকে যে বক্তব্য ছিল যে একটি নির্বাচন হবে এবং সংস্কার এবং নির্বাচনের প্রশ্নে যা কিছু হবে সেটি রাজনৈতিক দল এর সাথে নাগরিক সমাজের প্রতিনিধি, ছাত্রদের প্রতিনিধি, সকলের সাথে একটা ঐক্যমত্যের ভিত্তিতে সেটি হবে। কিন্তু আজকে মনে হচ্ছে সেখানে বিশ্বাস এবং অবিশ্বাসের যে দোলাচল এর মাত্রাটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। কিন্তু কেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, 5ই আগস্টের পর আজকের এই নতুন বাংলাদেশে নির্বাচন নিয়ে অনেক কথা, অনেক আলোচনা, সমালোচনা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে নির্বাচন কবে হবে, কবে নাগাদ হতে পারে ইত্যাদি নিয়ে একটা বিস্তর আলোচনা রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে বারবার আলোচনার টেবিলে আনার চেষ্টা করা হচ্ছে। তবে আমার কেন জানি একটা জিনিস মাথায় আসে না, যেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি পরিষ্কারভাবে নির্বাচনের একটা রোডম্যাপ কিন্তু জনগণের সামনে উপস্থাপন করেছেন। তিনি পরিষ্কারভাবেই বলেছেন যে আপনারা যদি সংক্ষিপ্ত কিংবা ছোট পরিসরে সংস্কার চান তাহলে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাবে, আর যদি একটু বড় পরিসরে আপনারা সংস্কার চান তাহলে আগামী বছরের মাঝামাঝি অর্থাৎ জুন জুলাইয়ের দিকে নির্বাচন হবে। কিন্তু বিএনপি তো বলছে তারা পরিষ্কার হতে পারছে না। আমি শেষ করি। তাহলে বিএনপি কি চায়? বিএনপি কি চায় যে আপনারা আসলে নির্বাচনের ডেট বা শিডিউল ঘোষণা করেন? বিএনপি সেটা পরিষ্কারভাবে বলতে পারে যে আমরা এই রোডম্যাপে আস্থা রাখতে পারছি না, আপনারা একবারই ডিরেক্ট নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন, তাহলে আমাদের জন্য ভালো হয়। তাহলে আমরা আসলে আলোচনাটা ভিন্ন অ্যাঙ্গেল থেকে করতে পারি। বিএনপি বলছে যে আমরা একটা সুনির্দিষ্ট রোডম্যাপ চাচ্ছি প্রধান উপদেষ্টার কাছ থেকে। কিন্তু আমি ফারুক হাসান বলছি যে মাননীয় প্রধান উপদেষ্টা যে দুটো ডেট বা সময়ের পরিষ্কার ঘোষণা জনগণের সামনে উপস্থাপন করেছেন, এর চাইতে আর পরিষ্কার রোডম্যাপ কি হতে পারে? আই ডোন্ট নো। মাননীয় প্রধান উপদেষ্টা তো পরিষ্কারভাবে বলেছেন। এখন মাননীয় প্রধান উপদেষ্টা যদি এটা বলতেন যে না, এটা আসলে কবে নাগাদ আমরা নির্বাচন দেব সেটা নিয়ে আলোচনা দরকার আছে বা পরে জানাবো ইত্যাদি ইত্যাদি, তাহলে জনগণের মধ্যে একটা সংশয়, সন্দেহের উদ্রেক হতে পারে বলে আমরা মনে করতাম। ফারুক হাসান, শিক্ষার্থীদের মধ্যে থেকে আবার কেউ কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের 5 বছর থাকা উচিত, এই আলোচনা আছে। আর একটা এরকম একটা ন্যারেটিভ তৈরির চেষ্টাও তো চলছে। না, এটা আসলে কে কি বললো ডাজন্ট ম্যাটার, কারণ নির্বাচন দেবে সরকার।
এবং সরকারের লিগ্যাল অথরিটি অর্থাৎ নির্বাচন কমিশন নির্বাচনের দায়িত্বে রয়েছেন, তারা নির্বাচন করবেন। এখন আমি কি বললাম বা অন্য কোনো রাজনৈতিক দল কিংবা ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন তারা কে কি বললো, 5 বছর 10 বছর চাই ইত্যাদি, এগুলোর তো আসলে লিগ্যাল ওয়েতে কোনো ভ্যালু নেই। সুতরাং আমি ব্যক্তি হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 10 বছর চাইতে পারি, এটা আমার ব্যক্তিগত বা আমার দলের জায়গা থেকে আমার একটা চাওয়া। কিন্তু বাস্তবিক অর্থে সরকার প্রধান পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন যে তিনি কবে নাগাদ নির্বাচন দেবেন এবং কবে নাগাদ এই নির্বাচনটা হতে পারে বা কবে নাগাদ হবে, সুনির্দিষ্ট রোডম্যাপ। এই রোডম্যাপের পরেও আমি আমার রাজনৈতিক জায়গা থেকে যদি এই সরকারকে বারবার অ্যাটাক করি, হিট করি যে না আসলে আমরা সুনির্দিষ্ট রোডম্যাপ চাই, তাহলে আমি বিএনপির কাছে প্রশ্ন রাখতে চাই, সুনির্দিষ্ট রোডম্যাপ বলতে আসলে বিএনপি কি বোঝাতে চান এটা আসলে পরিষ্কার করা দরকার। বিএনপি যদি বলে যে না আমরা আসলে সুনির্দিষ্ট রোডম্যাপ বলতে বুঝাচ্ছি যে নির্বাচনের শিডিউল অর্থাৎ তারিখ, তাহলে সেটা তারা বলতে পারে যে না ভাই আমরা এইসব রোডম্যাপে বিশ্বাসী না, আপনারা ডিরেক্ট তারিখ ঘোষণা করে দেন, তারপরে আমরা ওই তারিখের উপর আস্থা রাখবো। ঠিক আছে ফারুক হাসান, আপনি একেবারে আপনি যে প্রশ্নটি রাখলেন যে সুনির্দিষ্ট রোডম্যাপ বলতে বিএনপি কি বোঝে সেটি আমরা শুনে আসি, আপনারা একেবারে সুনির্দিষ্ট রোডম্যাপ বলতে কি বোঝাতে চান? 16 তারিখে আপনাদের সাথে বৈঠক আছে মাননীয় প্রধান উপদেষ্টা। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে RTV রাউন্ড টেবিলের সামনে দর্শক শ্রোতাদেরকে সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ সহ আলোচক বৃন্দকে আমার শুভেচ্ছা। আমি তো কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ রাষ্ট্রপতির বক্তব্য হতে পাইনি। প্রধান উপদেষ্টা কি প্রধান উপদেষ্টা বক্তব্য হতে পাইনি তো। উনি বলেছেন যদি কম সংস্কার চান তাহলে ডিসেম্বরের মধ্যে হবে, জি যদি বেশি সংস্কার চান তাহলে পিছিয়ে যাবে। আরও বেশি যদি চাই, আমি যদি আরও বেশি চাই তাই সুনির্দিষ্ট হলো। এখানে খেলা হলো এখন আমাদের ভিতরে ওই ইংরেজদের ডিভাইড অ্যান্ড রুল, আমাদের দলগুলির ভিতরে বিভাজন সৃষ্টি করে দিয়েছে। এটা কে করলো? সরকার করেছে। আচ্ছা, সরকার করেছে। আমি বলবো নির্বাচন ডিসেম্বরে চাই, ফারুক হাসান বলবে জুনে চাই, আরেকজন বলে আগামী বছরে জুনে চাই। ঐক্যমত না হওয়া পর্যন্ত সরকার বলে যে সব দল ঐক্যমত না হলে আমি নির্বাচন দেবো কিভাবে? কারণ জুন তো প্রতি বছরের আসে, প্রতি বছর সুন্দর হলো না তো। এখানে একটা খেলা হলো এই, সরকার কিন্তু পরিষ্কার করে একটা জিনিস বলেছেন। কি বলেছেন? যে সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যে যদি ঐক্য না হয় তাহলে নির্বাচনও হবে না, আবার কোনো রাজনৈতিক দলকে কি বলে যে নিবন্ধন বাতিল করা বা কি ওটা কি বলে নিষিদ্ধ বলছেন না। এটা কায়দার মধ্যে আছে তো। এই কায়দা আমার ভাই ফারুক হাসান রোডম্যাপ কোথায় পেলেন, সুনির্দিষ্ট ডেট কোথায় পেলেন আমি বুঝলাম না তো। আমার কথা হলো খুব পরিষ্কার যে আবার কেউ বলছে বিচার সমাপ্ত না হওয়া পর্যন্ত, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন সেই বিচার সমাপ্ত না হওয়া পর্যন্ত কত বছর লাগবে? একটা বিচার প্রক্রিয়া একটা সমাপ্ত করে ফাঁসি দিতে কত সময় লাগে জানা আছে কারোর? মনে হয় না। সেই কাজটিও কি আপনার কাছে মনে হয় আমি বলি সম্ভব না? ওই যেখানে আবু আলম মোহাম্মদ শহীদ আছেন উনি জানেন একটা ফাঁসি কার্যকর করতে কত বছর লাগে। আমার ওখানে যখন প্রাইম মিনিস্টার প্রধান কি বিরোধী নেতা ছিলেন তখন ট্রেনে একটা আক্রমণ হয়েছিল, আমি সেখানে ছিলাম। সেই এত বছর পর, সেই 94 সাল, রায় হলো 19 সাল, হওয়ার পরে এত বছর পর 5.5 বছর পরে আমাদের এরা পরিবর্তন হলো, সরকার পরিবর্তন, তারা বেড়ে আসলো। তো কত বছর লাগে? যে এই 1-1.5 হাজার মানুষকে হত্যা করেছে, এই হত্যা করার বিচার কত বছর লাগবে? তো এই যে যারা এই যে না বুঝে কথা বলে, আগে বিচার কার্য সম্পন্ন করতে হবে, তারপরে সমস্ত সংস্কার করতে হবে, তারপর সংস্কার তো চলমান প্রক্রিয়া। কী সংস্কার, কোথায় সংস্কার করবেন? সংস্কার কোনো সীমা আছে? কোনো সীমা আছে সংস্কারের? আপনার একটা পায়েস রান্না করেন বা একটা আপনার জর্দা রান্না করেন, সে মিষ্টি দেওয়ারও কিন্তু সীমা আছে, সংস্কারের কোনো সীমা নাই। না তাহলে 16 আমি যদি হাবিব এই পর্যায়ে এই প্রশ্নটি হলো যে 16 তারিখে সরকারের কাছে নির্দিষ্ট করে আপনারা কি চান? সরকার মানে সরকার এই প্রধানের কাছে না, আমাদের কাছে জানার বিষয় এই যে সমস্ত রাজনৈতিক দলগুলি ঐক্যমত না হলে নির্বাচনের ডেট দেওয়া যাবে কি না, কোন দলকে নিষিদ্ধ করা যাবে কি যাবে না, এই সমস্ত জিনিসগুলির মধ্য দিয়েই, যেমন গতকাল নির্বাচন কমিশন একটা পরিষ্কার বক্তব্য দিয়েছে লিখিত, তারা কিছু সুনির্দিষ্ট নীতিমালা বা সংস্কার বা আচরণবিধি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নেই। আমি ওয়েলকাম করেছি। রাজনৈতিক দলগুলোর সাথে আচরণ মানে আলাপ না করেই আপনি যদি সংস্কার বা আচরণবিধি নির্ধারণ করে থাকেন
খুব ভালো কথা। সরকারের কথা মতো তো আপনি করেন নাই, আপনার নিজস্ব স্বাধীন নির্বাচন কমিশন হবে। আমি দেখতে চাই স্বাধীন নির্বাচন কমিশন হিসাবে ডিসেম্বরকে ধরে কিন্তু আপনি করেছেন। নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কার করে বলেছেন ডিসেম্বর ধরেই কিন্তু আচরণবিধি আমরা প্রণয়ন করেছি। ডিসেম্বরের মধ্যেই যদি নির্বাচনের তারিখ ঘোষণা করেন, ডেট 6 তারিখ হোক, 10 তারিখ হোক, 12 তারিখ হোক, এদিকে যদি অক্টোবরের শিডিউল নির্বাচন তফসিল ঘোষণা করেন, তাহলে বুঝবো যে আপনার স্বাধীন নির্বাচন কমিশন। সরকার যদি বলে যে না ডিসেম্বরের মধ্যে হবে না, জোরের ভিতরে করেন, তখন কিন্তু সন্দেহ কিন্তু দাঁড়াবে। জি, হাবিবুর রহমান ভাই, অসংখ্য ধন্যবাদ। তাও বললাম শহীদ খান আসতে চাই, যেটি আমরা এর আগেও কিন্তু লক্ষ্য করেছি। হাবিব ভাই যেখানে শেষ করলেন যে নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এক ধরনের বক্তব্য আমরা শুনছি, নির্বাচন কমিশন আর এক ধরনের বক্তব্য দিচ্ছে, অনেক সময় আমরা মিল খুঁজে পাই না। পাশাপাশি বিগত সরকারের বিচার কিংবা নিষিদ্ধকরণ প্রক্রিয়া, নির্বাচন সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর একমত হওয়ার প্রসঙ্গ বা ঐক্যমত হওয়ার প্রসঙ্গ, এই সূত্রগুলো ধরে সরকারের বেশি সময় ধরে ক্ষমতায় থাকার এই প্রসঙ্গগুলোই কি আসলে বিএনপিকে রাজনৈতিকভাবে ভাবনায় ফেলে দিল কিনা? না, একটা সন্দেহ, অবিশ্বাস বা আপনার কথাবার্তার মধ্যে অমিল তো খুঁজে পাওয়া যায়, এবং সেই কারণে বিভিন্ন রাজনৈতিক দল নানান কথা বলে। সরকারকে যারা সমর্থন করেন তারা একরকম কথা বলেন, যেটা একটু আগে ফারুক হাসান যেরকম বললেন যে উনি পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে প্রধান উপদেষ্টা কি বলেছেন। তো এটা হাবিব সাহেব বুঝতে পারতেছেন না। আমার পক্ষে বোঝাটা একটু কঠিন এই জন্য যে অল্প কিছু সংস্কার হলে ডিসেম্বরে, তো এই অল্প কিছু সংস্কার জিনিসটা কি, এটা আমাদের এখানে যারা আছেন যাকেই প্রশ্ন করব নিশ্চয়ই আমরা কেউ উত্তর দিতে পারবো না। আমি পারবো না, অন্তত আমার সেই ক্যাপাবিলিটি বা আমার সেই যোগ্যতা নাই যে অল্প কিছু সংস্কারটা কি। আর বেশি সংস্কার মানে আর একটু বেশি সংস্কার হলে জুলাই মাস, সেটাও আমি বুঝতে পারি না। মানে যখন থেকে প্রধান উপদেষ্টা এটা বলছেন সেদিন থেকে বুঝতে পারছি না। এবং প্রায় 6 মাস বা 4 মাস হয়ে গেল। সংস্কার শুরু হয়েছিল আপনার ডিসেম্বরের দিকে। এখন 4 মাসের মধ্যে অনেক সংস্কারের কমিটি রিপোর্ট আছে, একটা ঐক্যমত্য কমিশন করা হয়েছে, সেখানেও আলাপ আলোচনা হচ্ছে। কিন্তু এইটা কোনো ক্লিয়ার রোডম্যাপ না, এটা একটা পরিষ্কারভাবে বুঝতে হবে এবং নাগরিকরা সেটা মনে করেন। এখন আমি যাদের সাথে কথা বলি তারা একরকম মনে করতে পারেন, ফারুক হাসান যাদের সাথে কথা বলেন তারা আরেক রকম মনে করতে পারেন, উনি যাদের সাথে কথা বলেন, হাবিব সাহেব তার পার্টির লোকদের সাথে কথা বলে এক এক রকম। বিভিন্ন দল আছে, এটাই তো গণতন্ত্র, যে গণতন্ত্রে বিভিন্ন লোক বিভিন্ন রকম মনে করবে। কিন্তু বেসিকটা কি? বেসিকটা হচ্ছে অল্প কিছু সংস্কার নট ক্লিয়ার, আর বেশি সংস্কার নট ক্লিয়ার। ডিসেম্বরে নির্বাচন, হ্যাঁ ডিসেম্বরে নির্বাচন হলে একটা ডেট, একটা রূপরেখা, যদি ওনারা যেটা চাচ্ছেন যে একটা নির্বাচনী রোডম্যাপ তাহলে তো একটা 60-70 ডেজের একটা রোডম্যাপ থাকে সাধারণত নির্বাচন শিডিউল কখন হবে, কখন অন্যান্য কাজকর্ম হবে, সেটার একটা রোডম্যাপ, একটা বিস্তারিত রোডম্যাপ। তো সেটা এখনই দেওয়া সম্ভব না, বাট একটা আপনার রোডম্যাপের যে দিন তারিখ বলা সম্ভব। যে ডিসেম্বরে নির্বাচন হলে ধরেন ডিসেম্বরের শেষ সপ্তাহের দিকে নির্বাচন হতে পারে, তো এরকম দিতে পারে। কিন্তু ওই যে অল্প কিছু সংস্কারের জায়গায় তো আমরা আটকে আছি, অল্প কিছু সংস্কার। এখানে হাবিবার একটা শব্দ ব্যবহার করেছেন বললাম শহীদ খান স্যার, যে সেটি হলো একটা খেলা চলছে। আপনি কি সেটি মনে করেন? না, খেলা হবে, দিন তো শেষ মনে হয়, খেলা চলছে, এটা আন্দাজ করা যেতে পারে। করে তো মানে আগের খেলা তো শেষ, কিন্তু আবার নতুন করে খেলা শুরু হতে পারে। এখন নতুন খেলা হচ্ছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে। খেলা যেমন হতে পারে যখন আপনি বলবেন যে ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত নির্বাচন চাই না, যদি কেউ বলে, এবং খুব ইম্পর্টেন্ট পার্সন ওনারা, খুব ইম্পর্টেন্ট পার্সন, আমাদের নাম বলার দরকার নেই, যারা বলেন এটা, যারা বাংলাদেশে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 100 জন লোক বা 10 জন লোক বললেও তাদেরকে গুরুত্ব দিতে হবে। যখন বলেন যে ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত নির্বাচন হবে না, তখন বুঝতে হবে যে হয় উনি কিছু একটা বলতে চান বা কিছু একটা পিছিয়ে দিতে চান, ওখানে কোনো খেলা থাকলেও থাকতে পারে। বাট আমার কাছে মনে হয় যে উনি আইনের যে পথটা সেটা বুঝেন না। কারণ কোনো মানুষকে, যেটা একটা উদাহরণ দিল, যে কোনো ফাঁসির অর্ডার 10-20 বছর লাগে, মোটামুটি 20 বছরের আগে এগুলো কনফার্ম করা যায় না। তাই এখানে আপনি যদি যতগুলো মামলা হচ্ছে সব মামলা যদি, এবং একটা মামলায় ফাঁসি হওয়ার পরে অন্য মামলা শেষ করতে হবে, কারণ ওটা শেষ না করা পর্যন্ত আগেই তো ফাঁসি দিতে পারবেন না। তো আপনি যদি দেখেন যে ধরনের মামলা হচ্ছে, এবং সেই সব মামলায় যে কি অর্ডার করা হয়েছে এই জন্য, কমান্ড পজিশনের জন্য, সেই সব মামলায় আপনাকে এইসব রায় দিয়ে, রায় কনফার্ম করে এইসব অর্ডার বাস্তবায়ন করা, এবং তারপরে তো আরও অন্যান্য সমস্যা আছে। আমরা যেটাকে ভিত্তি ধরি, মাঝে মাঝে ভিত্তি করছি না, যেমন আমরা জাতিসংঘের যে প্রতিবেদন সেটাকে একটা ভিত্তি ধরছি, যে ওখানেও প্রমাণ হয়েছে যে গণহত্যা হয়েছে। তো জাতিসংঘের ওই প্রতিবেদন তো পুরাটাই পড়তে হবে ভাই, যার যার সুবিধা মতো আমরা খালি পড়ি। যেমন এই প্রসঙ্গে একটু বলে রাখি এই জন্য, যে ইউনূস মোদির মধ্যে যে বৈঠক,
সেই বৈঠকের যে রিপোর্ট দেখলাম, বাংলাদেশের যে প্রেস সেক্রেটারি যেরকমটা বললেন, ওইখানকার আবার ফরেন অফিসের সোর্স এটা বললো না, মানে দুইজন দুই রকম পৃথক কথা। এখন আমার কাছে মনে হলো যে তাহলে কি শফিক সাহেব কি স্পিচ রিডার কিনা, মানে যে ঠোঁট নাড়া থেকে কিছু বুঝতে পারেন কিনা, অথবা উনি বডি থেকে কিছু বুঝতে পারেন কিনা, মানে যেটা আলোচনা হয়নি উনি বুঝে ফেললেন কিনা। তো এইরকম নানান কথাবার্তা হয় না, এই কথাবার্তায় সন্দেহ অবিশ্বাস এগুলো দৃঢ় হয় মানুষের, এবং মানুষ কনফিউশনে পড়ে যায়। এখন আমরা একটা কনফিউশনের মধ্যে আছি, অধ্যাপক ডক্টর শহীদ আবু আলম শহীদ খান, অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর কে মতিউর রহমান স্যার, আসতে চাই যে একটা সন্দেহ, অবিশ্বাস, দোলাচল, এখান থেকে আবার যদি কোনো রাজনৈতিক উত্তাপ কিংবা ভুল বোঝাবুঝির প্রসঙ্গ তৈরি হয়, আমাদের এই ২৪-এর গণঅভ্যুত্থান কিংবা বিপ্লবের যেভাবে আমরা দেখি যে আমাদের একটা প্রত্যাশা সকলেরই ছিল যে আমরা একটা ভালোর দিকে ফিরতে চাই, যেখানে এই ধরনের সংঘাত কিংবা বিভাজনের এই জায়গাগুলো আমরা রাখতে চাই না। কিন্তু এই ৭ মাস বা ৮ মাস পর এসে সেই জায়গায় কি আমরা থাকতে পারছি? ধন্যবাদ তৌহিদ আপনাকে, এবং সেই সাথে সম্মানিত সহজ আলোচক এবং সম্মানিত দর্শক শ্রোতা যারা অনুষ্ঠান দেখছেন। আমার কাছে স্পেসিফিক তো আপনি কোনো প্রশ্ন করেন না, আপনি শুধু বলছেন যে সংঘাত এটি আসলে জনগণের পারছি কিনা আমরা, কারণ ওই পারছি না বলেই তো আসলে আমরা নানা দিকে চলে যাচ্ছি। আপনার যে টপিক আজকে আপনি নির্ধারণ করেছেন নির্বাচন এবং সংস্কার, বিশ্বাস অবিশ্বাস, তার মানে এখানে বিশ্বাসও আছে অবিশ্বাসও আছে। সে কারণেই আপনি নিশ্চয়ই এটা চিন্তা ভাবনা করে দিয়েছেন। কেউ কেউ বিশ্বাস করছেন, আবার কেউ কেউ অবিশ্বাসও করছেন। তাহলে বিশ্বাস করার পেছনেও কিছু কারণ আছে, যারা বিশ্বাস করছেন। অবিশ্বাস যারা করছেন তাদের পেছনে অবিশ্বাস করার কিছু কারণ রয়েছে, ইতিমধ্যে হয়তো কিছু আলোচনা হয়েছে। আমি এখানে একটু অন্য একটা জায়গা দিয়ে শুরু করতে চাই, যেটা শহীদ ভাই জানবেন এবং হাবিব ভাই জানার কথা, সবাই জানবেন, বিশেষ করে শহীদ ভাই বেশি জানবেন। ইন্টারিম গভর্নমেন্ট যখন ফর্ম হলো, এটি কি আমাদের বাংলাদেশের সংবিধানে ছিল না। তাহলে এটা কিভাবে হলো? 13 অ্যামেন্ডমেন্টের 106-এর ধারা, যেটা রিপ্লেস করা হচ্ছে উইদিন দ্য রেফারেন্স অফ সুপ্রিম কোর্ট, তারপরে কিন্তু ইন্টারিম গভর্নমেন্টে আসছে। এম এ রাইট? এটা হচ্ছে সঠিক। তার মানে 13 অ্যামেন্ডমেন্টের একটা ধারা, যেটা কেয়ারটেকার গভর্নমেন্টের ছিল। কেয়ারটেকার গভর্নমেন্ট 3 মাসের জন্য তার টার্মস অ্যান্ড রেফারেন্স কি ছিল? একটা মানে নির্বাচন, তার কাজই তো শুধু নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের কাজই শুধু নির্বাচন। আপনি কিন্তু ওই রেফারেন্সেই এই ইন্টারিম গভর্নমেন্টে ফর্ম করেছেন, রাইট? এখানে আবার একটা প্রয়োজন আছে যে প্রেক্ষাপট। আমি শেষ করি, জি বলুন। আমি কথাটা শেষ করি। জি, আমরা এর সাথে যুক্ত করেছি 5 অগাস্টের স্পিরিটটাকে, জি, রাইট? সেই কারণে কিন্তু এই সংস্কার, নির্বাচন এবং বিচার, এই কথাগুলো আসছে। তার মানে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা প্যারালালি চাচ্ছেন সংস্কারও হোক, বিচার কার্যক্রমগুলো চলুক, এবং নির্বাচনটা হোক। তার মানে ফাইনালি নির্বাচনটা এখানে প্রায়োরিটি যদি আপনি করেন, তাহলে নির্বাচনকে আপনার ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, রাইট? এবং নির্বাচন দিতে হবে, দেওয়া উচিত। আচ্ছা, কেন উচিত সেটা আমি বলছি। আপনি দেখেন যে 5 তারিখে যে ঘটনাটি ঘটেছে, ফ্যাসিস্টের পতন হয়েছে, এটির যাত্রা শুরু হয়েছে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে, রাইট? কিন্তু তার আগে আপনি যদি যান, তাহলে পূর্বাপর সকল রাজনৈতিক দল এক্সেপ্ট ফ্যাসিস্ট, ভোটবিহীন যখন নির্বাচন শুরু হলো, তখন থেকে কিন্তু গণতন্ত্র হত্যা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজনৈতিক দলগুলো কিন্তু মাঠে ময়দানে আন্দোলন করে আসছে। মার খেয়েছে, গুম হয়েছে, হত্যা হয়েছে, আপনাকে আয়নাঘরে নিয়ে গেছে, এবং এরই ধারাবাহিকতায় এর সফলতা আসছে লাস্ট শিক্ষার্থী জনতা একাকার হয়ে যখন ফ্যাসিস্টকে দেশ ত্যাগে বাধ্য করলো। ওই কারণে কিন্তু এই সংস্কার প্রসঙ্গটি এখন সবাই কগনিজেন্সে নিচ্ছে, আমি একজন নাগরিক হিসেবে নিচ্ছি। কিন্তু পাশাপাশি আমি নির্বাচনকে কিন্তু বাদ দিয়ে না, নির্বাচনকে আমি প্রায়োরিটাইজ করছি। এখন আপনি যে কথাটা বলছেন যে এটি মানুষ চায় না, দেখুন এটি সত্য যে বর্তমান প্রেক্ষাপটে যে ন্যারেটিভগুলো আসছে, যেটি হয়তো যেমন ফারুক যে কথাটি বললো যে এটা তো প্রধান উপদেষ্টার মুখ থেকে আসে নাই, কিন্তু যে কথাগুলো আসছে এটা কোনো না কোনোভাবে আমি যদি ধরে নিই একজন নাগরিক হিসেবে, তাহলে কারো না কারো মুখ থেকে আসছে, এবং সেগুলো কিন্তু একেবারে লেস ইম্পর্টেন্ট পার্সন না, তারা কিন্তু বর্তমান কনটেক্সে গুরুত্বপূর্ণ পার্সন। তাহলে সেখানে এই কথাগুলো যখন আপনি জনগণের কাছে, আমার কাছে নাগরিক হিসেবে আসে, তখন একটা অবিশ্বাস থাকে। কারণ আপনি দেখবেন যে 1971 সালে মুক্তিযুদ্ধ অর্থনৈতিকভাবে আমি বঞ্চিত হয়েছি, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 1970 ইলেকশন, যে ইলেকশনের মধ্য দিয়ে আপনার পাকিস্তানরা এটাকে মেনে নেয় নাই। তার মানে আমার রাজনৈতিক অধিকার, আমার যে ভোটের যে রাইট, এবং আমি যে পার্লামেন্ট মানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি, এটা যখন দিতে না
রাজি হয়েছে, তখনই কিন্তু আলটিমেটলি মুক্তিযুদ্ধের যাত্রা শুরু। এর সূচনা অনেক আগে হয়েছে, কিন্তু ফাইনালি তো মুক্তিযুদ্ধ হয়েছে। অর্থাৎ আমি দীর্ঘ 17 বছর ভোট দেই নাই একজন নাগরিক হিসেবে, তাহলে আমি তো ভোট দেওয়ার আমার একটা মৌলিক অধিকার, এটা আমি দিতে চাই। সুতরাং সেই নির্বাচনটা যাতে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল হয়, অন্তর্ভুক্তিমূলক হয়, সেই জায়গাতে আমি মনে করি যে আপনার এখানে একটি ঐক্যমতে আসা উচিত। এখন না, ঐক্যমতে আসা উচিত, কিন্তু আসছে না কোন জায়গায় সেটা একটু বলি। আমি এই কথা দিয়ে শেষ করি। নির্বাচন যারা পিছাতে চান, আমি যদি বড় দাগে বলি, কারা চাচ্ছেন? যারা মনে করছেন এই মুহূর্তে আমি খুব ভালো অবস্থায় আছি, রাইট, পয়েন্ট নোটেড। নাম্বার 2, নির্বাচন যারা পিছাতে চান তারা ধরে নিয়েছেন যে নির্বাচনে তারা জনগণের ম্যান্ডেটের রাষ্ট্র ক্ষমতা আসতে পারবেন না। আমার ধারণা এই দুটি পক্ষ নির্বাচন পিছনের পক্ষে, অর্থাৎ যার যার স্বার্থ এবং ভালো জায়গা থেকে আমি মনে করি। যেহেতু মতিউর রহমান স্যার, অসংখ্য ধন্যবাদ। আমিরুল মোমিন মানিক ভাই, আসতে চাই যে শুরুর দিকে নির্বাচন কবে হবে এই একটি আলোচনায় নিশ্চয়ই আপনার মনে আছে যে 18 মাসের মধ্যে নির্বাচন, এরকম একটি কথা কিন্তু বর্তমান সম্মানিত সেনাপ্রধানের পক্ষ থেকে কিন্তু সেই আলোচনাটি এসেছিল। পাশাপাশি এই যে হাবিব ভাই যে খেলার প্রসঙ্গ বলল, সম্মানিত প্রধান উপদেষ্টার সাথে ভারতের সম্মানিত প্রধানমন্ত্রীর যে বৈঠক, চীন সফর, এই প্রসঙ্গগুলোর সাথে জড়িয়ে নির্বাচন বিলম্বিত হতে পারে। সংস্কারের যেটি আলোচনাটি চলছে, যে সংস্কারের যে পরিসর সেটি বড় হতে পারে, সংস্কারের পরিসর বড় হলে তো নির্বাচনও আরও দেরিতে হবে। এই জায়গাগুলো থেকেই কি রাজনৈতিক দল, অর্থাৎ বিএনপি যে 17 বছর থেকে যে রাজনৈতিক বা নির্বাচনের প্রসঙ্গ থেকে যে দূরে আছে, তাদেরকে সবচেয়ে একটা বড় দোলাচলের মধ্যে বা অবিশ্বাসের মধ্যে, কিংবা আরও স্পষ্ট করে যদি বলি যে একটা কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিচ্ছে কিনা? অনেক ধন্যবাদ তৌহিদ ভাই, এবং এই মুহূর্তে যারা দেখছেন RTVর দর্শক বৃন্দকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন ভোরের সন্ধান পেয়েছে। আমি মনে করি যে নতুন জানালা খুলে দেওয়া হয়েছে। এই 5ই আগস্ট যদি গণ অভ্যুত্থান না হতো, হয়তো এখানে আমরা যারা আছি অনেকেই আসতে পারতাম না, আমাদেরকে ডাকতেনও না, বা এইভাবে মুক্তও থাকতে পারতেন না। এটাই বাস্তবতা, তাই না? তো এখন দেখুন যে রাজনৈতিক দলগুলোর সবার কণ্ঠ এক হয়ে যাবে, এটা তো আসলে কথা না। মানে একটা অভিজ্ঞতাই বলি যে 5ই আগস্টের পরে আপনারা যারা টকশোতে বক্তা ডেকেছেন, নিরামিষ মনে হতো না? সবার কণ্ঠে একই কথা। এখন তো দ্বিমত হচ্ছে, মানে জমে উঠেছে। প্রত্যেকের আলাদা আলাদা চিন্তা আছে। ভলতেয়ার কি বলেছে যে আমি তোমার মতে বিশ্বাসী নাও হতে পারি, কিন্তু তোমার মতের প্রকাশের অধিকার রক্ষার জন্য প্রয়োজনে আমি জীবন দিতেও পারবো। এটাই হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি। তো এখন বিএনপির রাজনীতি বিএনপি করবে, জামাত তার রাজনীতি করবে, অন্যান্য রাজনৈতিক দল নিজস্ব পন্থায় হাঁটবে, এটা হলো স্বাভাবিক। কিন্তু এখানে স্পষ্টত যদি এইরকম হয় যে বিচারের কথা বললে কেউ যদি মনে করে যে না, কেন বিচারের কথা আসছে, মানে এটা তো খুবই স্পর্শকাতর বিষয়। আমার গৃহকর্মীর সন্তান শহীদ হয়েছে এই আন্দোলনে, তাহলে ধরুন আমি একটা পক্ষ, আমি বিচার প্রার্থী, তো আমি তো বিচার চাইবই। বাংলাদেশের যে কোনো নাগরিক যদি ক্ষতিগ্রস্ত হয়, তার বিচার চাওয়ার অধিকার আছে কিনা? সংবিধান অবশ্যই। আমি এখানে ক্লিয়ার করছি, সেই বিচারটা দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হচ্ছে কিনা, নাকি জাস্টিস হ্যারিড, জাস্টিস ব্যারিড, জাস্টিস ডিনাইড, জাস্টিস ডিলেড, রাইট রাইট, তাই না? দুটো বিষয়, দ্রুত বিচারও কাম্য নয়, আবার বিলম্বিত বিচারও কাম্য নয়। এখন দেখুন, বিচারের কথা বললে দায়িত্বশীলতার সঙ্গে এই উত্তরটা দেওয়া উচিত। রক্ত ঝরেছে ভাই, যার রক্ত ঝরেছে, হাবিব ভাই তো রক্ত ঝরিয়েছেন 18 সালের নির্বাচনে। কি ঘটনা হয়েছিল? তাইলে তার যে রক্ত ঝরেছে উনিই বুঝেছেন যে তার কি কষ্ট হয়েছে, কি নির্মম নির্যাতনের মুখে পড়েছেন, তাই না? তাইলে দেখুন, যখন বিচারের প্রসঙ্গটি আসবে, রাজনৈতিক দল বা অন্যান্য স্টেক হোল্ডারের একটু মর্যাদার সঙ্গে, শহীদদের প্রতি মর্যাদার সঙ্গে কথা বলা উচিত। কারণ আমি মনে করি যে হ্যাঁ, বিচারটা একদিনে শেষ হবে না। কিন্তু দেখুন 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর কি হয়েছে? রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা মামলা থেকে খালাস পায়নি। না, এই প্রশ্নটা মামলা থেকে খালাস পেয়েছে কিনা আপনি বলুন। ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দেওয়া হয়েছে, এটা কি বিচারের প্রক্রিয়ার মধ্যে হয়েছে না? তাহলে আমি যদি বিচার চাই, আমার বিচার চাইতে আমাকে দিবেন না কেন? মানে এটা কেমন কথা? দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোর বলা তো উচিত যে হ্যাঁ, বিচারিক প্রক্রিয়া আরো স্ট্রং হোক, শক্তিশালী হোক। আমরা প্রসিকিউশন টিমকে দেখতে চাই দৃশ্যমান। রাজনৈতিক দলগুলো কিন্তু রাজনৈতিক দলগুলো সেই কথা বলছে, কিন্তু মানিক ভাই আপনার কাছে আপনি দেখুন যে এই চাওয়া বললেই বিচার না, কি বিচারের জন্য কি নির্বাচন পিছিয়ে যাবে? বিচারের জন্য কি আমার এটা হবে? বিচার কি এখনই হবে? ভাইরে, বিচার তো আমি এখন চাচ্ছি না, আমরা শক্তিশালীভাবে, দৃশ্যমানভাবে বিচারের তদন্ত সম্পন্ন দেখতে চাই, আসামি গ্রেফতার হলো কিনা দেখতে চাই, তারপরে
প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচারটি চাই। আমরা শাহবাগের মতো বলছি না ভাই অমুককে ধরে আমাকে ফাঁসি দেন। মানিক ভাই, আমার প্রশ্নটা আপনি শুনলে, সুতরাং আমার প্রশ্নটি এই শুনলে জায়গাটিতে মানিক ভাই না বলেন, আমার প্রশ্নটা শুনলে আপনার আলোচনা আরো বেশি সমৃদ্ধ হবে, আমরা আরো ভালো জানতে পারবো। সেটি হচ্ছে এই কাজটি তো করবে সরকার, কিংবা সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা দ্রুত সময়ের মধ্যে যারা অভিযুক্ত তাদেরকে দেশে ফিরিয়ে আনা, গ্রেপ্তার করা, বিচারের ব্যবস্থা করা। এটা তো কোনো রাজনৈতিক দল করতে পারবে না। তাহলে সেটি সরকার মানে যে যত দ্রুত সময়ের মধ্যে করা দরকার সেটি করছে কিনা, সেই দৃষ্টিকে আপনি দেখছেন? আমি তো সরকারের কাছেই দাবি করছি, আমি সংস্কার, বিচার এবং নির্বাচন তিনটাই চাই। আমি তো নির্বাচন চাই না, মানে নির্বাচনকে আমি প্রলম্বিত করতে চাচ্ছি না। তো ফ্যাসিস্টরা সেটাই করেছে, নির্বাচন একতরফাভাবে করেছে। কিন্তু আমার কথা হলো বিচার এবং সংস্কারের কথা আসলে কেন ভাই আপনারা দ্বিমতটা এমনভাবে প্রকাশ করেন, যাদের ভাই বোনেরা শহীদ হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা যারা মত প্রকাশ করতে পারিনি, যারা আয়না ঘরে গিয়েছি, তাদের তখন কেমন লাগে? তাদের তখন মনে হয় যে এই 5ই আগস্ট গণ অভ্যুত্থানে কি হলো? তাহলে আমি কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক দলকে বলছি না। দেখুন তো, তাহলে সংস্কার কেন? ছটি সংস্কার কমিশন গঠিত হয়েছে না? আপনি অবিশ্বাসের কথা বলছেন, রাজনৈতিক দলগুলো তো দফায় দফায় বৈঠক করছে প্রধান উপদেষ্টার সঙ্গে। রাজনৈতিক দলগুলো করছে না? না, একদম দফায় দফায় বৈঠক হচ্ছে না। কতগুলো বৈঠক করেছে আপনি দেখেন। আমি যতটুকু জানি 3টা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, যেটা বলার মতো। সংস্কার কমিশনে কয়টা বৈঠক হয়েছে? না, সেটা সংখ্যাটা আমি বলতে পারছি না। আমি কমিশনগুলোর সাথে কতটা বৈঠক হয়েছে সেটা আমি জানি না, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আমার যতটুকু জানা আছে 3টা বৈঠক হয়েছে। রাজনৈতিক দলগুলোকে সরকার ডেকেছে না? সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর একটা বড় অভিযোগ আছে, যতটুকু সময় দেওয়া হয়েছে সেটা চা পান করতে করতেই শেষ। এখন রাজনৈতিক দলগুলো এইটা প্রধান উপদেষ্টার সঙ্গে দেন দরবার করবে, সেটা তো তাহলে আমরা দেখা যাক 16 তারিখে কি দেন দরবার হয়, বিএনপি কি দেন দরবার করতে পারে। আমি একটু বলি, আমরা সেদিকে হাবিব ভাই এখানে আছেন, নিশ্চয়ই আমরা শুনবো। আমি এটা বলি, আমরা শান্তভাবে কথা বলবো। শান্তভাবে কথা শুনুন। আমার এটা বলতে হবে, 6টি সংস্কার কমিশনে ইতোমধ্যে বাংলাদেশের দুটো বড় রাজনৈতিক দল বিএনপি এবং জামাত তাদের মতামত দিয়েছে কিনা? আমরা আজকে দিলাম। আপনারাও দিয়েছেন? তাহলে যদি এটা বলা হয় যে কিসের সংস্কার, কোথায় কি সংস্কার, আমরা কিছুই জানি না, এটা কি ভ্যালিড কোনো কোশ্চেন হচ্ছে? জি, মানিক ভাই অসংখ্য ধন্যবাদ। ফয়সাল মোহাম্মদ শান্ত আসতেছে একদম সরাসরি আজকের এই নির্বাচনে, বিশেষ করে নির্বাচনে যে বিশ্বাস অবিশ্বাসের যে প্রসঙ্গ দেখছে, আপনার কাছে অনেকগুলো প্রশ্ন আছে, যেহেতু অভিযোগটা এরকম যে আপনারা সরকারি দল এবং সরকারের সাথে আছেন, সেই তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু এই অবিশ্বাসটা তৈরি হলো কেন? এই জায়গা থেকে আপনার সাথে আলাপটা শুরু হোক। আচ্ছা, ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা যারা শুনছেন। শেষে কথা বলার একটা অসুবিধা হলো, আগে এতগুলো প্রশ্ন জমে যায় যে কোনোটা টাফ না করে সরকারি দলের যারা বক্তা থাকেন তারা শেষই বলে। আচ্ছা, সেটা দেখা যায় সরকারি দলে সরকারি দলের যে অভিযোগটা, সেই অভিযোগের ক্ষেত্রে আমি জাস্ট 10 সেকেন্ডে একটা কথা বলি যে আপনাদের তো সারা বাংলাদেশে মিডিয়া আছে। সরকার জিনিসটা কি? টোটাল রাষ্ট্রের এক্সিকিউশনটা যেই বডিটা করে, দেখেন রাষ্ট্রের এক্সিকিউশন বডিটা হচ্ছে পরে মূলত সচিবালয় থেকে একবারে স্থানীয় সরকারি ইউনো অফিস পর্যন্ত। তো এই 5 আগস্টের পরে কারা সচিব হয়েছে? 4টা 5টা প্রমোশন পেয়ে গত 15 বছরে যাদের নামে ট্যাগ ছিল যে বিএনপি সমর্থক, যাদের নামে ট্যাগ ছিল জামাত সমর্থক, তারা সচিব হয়েছে। এনসিপি সমর্থক কিংবা ছাত্র জনতার অভ্যুত্থানের সমর্থক কেউ এরকম ট্যাগ ছিল না কারো এই গত 15 বছরে। না, কিন্তু আপনাদের কেউ কেউ সচিব বানায়, এই অভিযোগও কিন্তু আছে ভাই। লেট মি ফিনিশ। সেক্ষেত্রে ডিসি কে হয়েছে? আওয়ামী লীগের ডিসি ছিল, তিনি পরিবর্তিত হয়েছে। ওই বঞ্চিত ব্যক্তি সে আসলে এখন, এবং মানে যারা বঞ্চিত হয়েছে, চাকরি নেই, তাদেরকে ভূতাপেক্ষ প্রমোশন দিয়েও আপনি সচিব পদমর্যাদা করছেন। সো এবং এলাকায় গেলে দেখবেন যে এই সরকারি অফিসগুলো কাদের দখলে, কাদের কথা শুনে, কাদের ভাবে চলে, সেই আলোচনায় আমি যে চাচ্ছি না, লম্বা আলোচনা হবে, মূল আলোচনাটাই থাকে। সেটা হচ্ছে কি যে বিএনপি যেই কাজটা করছেন সেটা হচ্ছে যে তিনি নির্বাচন চাচ্ছেন এবং তিনি সেটি চাইতেই পারেন। এটি আমি মনে করি রাজনৈতিক দল হিসেবে তার জায়গা থেকে এটি কোনো ভুল কাজ করছেন না। তার চাওয়াটা ঠিক কিনা বেঠিক এবং সেটা জন আকাঙ্ক্ষার সাথে যায় কি যায় না সেটা জনগণ বিবেচনা করবে এবং সেই অনুযায়ী বিএনপিকে ট্রিট করবে, এটাও আমি প্রবলেম দেখি না। এবং দেখেন বিএনপি কিন্তু 5 আগস্টের পরেই প্রথম বলেছে যে 3 মাসের মধ্যে ইলেকশন দিতে হবে, প্রথমেই বলেছে। তখন বিচার সংস্কার কোনো আলাপের বাইরে বিএনপি এসেই বলেছে যে আমাকে 3 মাসের মধ্যে ইলেকশন দিতে হবে। জনগণ সেটা রেসপন্স করেছে এবং জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে কিন্তু আবার ওখান থেকে বিএনপি সরে এসেছে, এটাও অ্যাপ্রিশিয়েটেবল যে জনআকাঙ্ক্ষার। তো এরকম ভাবে বিএনপি এখন আগামীকালকে ইলেকশন চাইতে পারে, সে রাজনৈতিক দল হিসেবে তার আকাঙ্ক্ষা প্রকাশ করে। আবার আপনারা যেটা বলছেন না যে কেউ কেউ তো বলছে তাদের কথা ফেলানো যায় না, তাদের কথা আপনি ফেলাতে চান কেন? যিনি ডক্টর ইউনূসকে যদি চায় যে কেউ, আমি চাই যে ডক্টর ইউনূসকে একজন চেলো যে সে 2 বছর থাকবে, তার কথা ফেলানো দরকার নাই। বিএনপি যেমন রাজনৈতিক দল হিসেবে সে চাইবে, একজন সাধারণ মানুষ, একজন ভোটার, সেও চাইতে পারে যে ডক্টর ইউনূসকে, তার কথাটাকে আপনি, সে তার মতামত প্রকাশ করবে এবং সেটা প্রকাশ করলেই যে আমার মনের মধ্যে একটা অবিশ্বাস তৈরি হবে, এই অবিশ্বাসটা তো আমার কাছে মনে হচ্ছে আর্টিফিশিয়াল।
কারণ আপনি যখন নির্বাচন চাচ্ছেন না, গণতন্ত্র অসংখ্য মত থাকবে শান্ত ভাই, সেটা যেরকম ঠিক আছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা অসংখ্য মত হলেই সেখানে রক্তারক্তি মাথা ফাটাফাটির মতো অবস্থা দাঁড়ায়। এই যে নির্বাচন, মানে আমি যে একজন মানুষ যারা চাচ্ছে যাদের কথা বলা হচ্ছে, কেউ সোশ্যাল মিডিয়াতে কিংবা স্টুডেন্টরা অনেক সময় বলছে, কেউ ওই 5 বছরের কথা বলছে, ইভেন্ট খুলছে, এটা দিয়ে আসলে আমি রক্তারক্তির অবস্থা দেখি না। আপনি যখন বিএনপি যখন বলতেছে ডিসেম্বর মধ্যে ইলেকশন দিচ্ছেন, তখন আপনি কোনো ধরনের অবিশ্বাসের কথা আসে না, তখন আপনি মনে করেন না যে 90-এর মতো 96-এর মতো আবার আপনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে 5 বছর পরে আবার আপনি ক্ষমতা চাচ্ছেন, এই অবিশ্বাসের প্রশ্ন কিন্তু আসে না। তো একজন যখন বলে শুধু যে আসলে একজন বলতেছে কিসের সংস্কার, আমরা আসলে এগুলো সব কাগজের লেখা, এগুলো আমরা সব ফেলে দিব, সেটা বললে আপনার অবিশ্বাসের তৈরি হয় না। কিন্তু যখন যদি কেউ বলে যে 5 বছর চাই, সে কিন্তু কোনো কর্মসূচি দিচ্ছে না, সে বলছে না যে আমি আদায় করে নিব ইউনুসকে 5 বছর, তখন আপনার অবিশ্বাস তৈরি হয়। এটা আসলে আমার কাছে মনে হয় যে যেই জন আকাঙ্ক্ষার মধ্য দিয়ে জনগণের সাথে যে এই সমস্ত কথাগুলো যারা বলে, যে আসলে একজন বললেই অবিশ্বাস যারা দেখে, তাদের জনগণের পারসেপশনের সাথে তাদের অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে, যে কারণেই 7 জানুয়ারিতেই আসলে হাসিনাকে হটানো যেত, জানুয়ারিতেই আসলে হটানো যেত, কিন্তু ওই জনগণের সাথে যে দূরত্ব, আমরা আসলে সেই দূরত্বটা গুছাইতে পারিনি। জনগণ যেটা বলতে চায় সেই বলাটাকে আসলে আমাদের কাউন্ট করা উচিত। না, কিন্তু শান্ত এই জায়গাতে আমার একটা ছোট্ট প্রশ্ন ভাই, সেটি হচ্ছে যে একটা সময় গিয়ে নির্বাচিত সরকারই তো দেশ পরিচালনা 100% নির্বাচিত। এই যে সংস্কার কমিশনগুলোর যে তারা কষ্ট করে চিন্তা ভাবনা করে বিভিন্ন প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা করে যে রিপোর্টগুলো দিল, এগুলোতে নির্বাচিত সরকারগুলো সেটি পরিপূর্ণভাবে বাস্তবায়নের জায়গাটা তৈরি করবে। এখন রাজনৈতিক দলগুলোর সাথে যদি একটা একটা পলান টুকটুক খেলা, কোড আন কোড আমি বলছি, একটা লুকোচুরি খেলার মতো অবস্থা যদি তৈরি হয়, তাহলে এই বিশ্বাসটা কিভাবে তৈরি হবে? না, আমি লুকোচুরি খেলা দেখছি না। কেন দেখছি না? সরকার সংস্কারের প্রস্তাবের, বিশেষ করে অনেক জায়গায় সরকারের ব্যর্থতা আছে, সেই প্রসঙ্গ আসলে বলবো। সরকার সংস্কার প্রস্তাবের জায়গায় আমি অন্তত লুকোচুরি খেলা দেখছি না। মনে করেন আপনি রাজনৈতিক দল, আমি রাজনৈতিক দল হিসেবে আমি যেমন বলছি যে আমার ইলেকশন দরকার ডিসেম্বরের মধ্যে, তাহলে আমি রাজনৈতিক দল হিসেবে আমার ওটাও সরকার তো সংস্কার প্রস্তাবগুলো রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে, সে তাদের কাছ থেকে সেখান থেকে মতামত চেয়েছে এবং সে বলেছে যেটা সে প্রকাশ করে দিবে। তার মানে এখানে তো লুকোচুরি খেলার কিছু নেই। রাজনৈতিক দলগুলো বলবে আমি এর মধ্যে একটা সংস্কারও চাই না, এর মধ্যে 6 মাসের মধ্যে ইলেকশন দিতে হবে। সেইটার বিরুদ্ধে যদি দেশের অধিকাংশ জনগণ বলে যে না, এই সংস্কার করে নির্বাচন দিতে হবে, তাহলে জনগণ সেটাকে সেভাবে ব্যবস্থা নিবে। কিন্তু এখানে লুকোচুরি কিছু নেই, সরকার তো এটাকে ছেড়ে দিছে। 1 নাম্বার 2 হচ্ছে একটা কথা বারবার বলা হচ্ছে যে আমি এটা কেন এই জিনিসটা কেন অন করতে পারছি না, যে দেখেন বিচারের প্রসঙ্গ যখন আসে এটাকে ঘুরিয়ে বলা হয় যে সমস্ত বিচার, এখন আবার বলা হচ্ছে যে বিচার সম্পূর্ণ করা। কোনো দায়িত্বশীল জায়গা থেকে আমার কাছে মনে হয় না এই আলাপটি এসেছে যে বিচার সম্পূর্ণ করে নির্বাচনে যেতে হবে। বলা হচ্ছে যে বিচার এবং সংস্কারের বিচারের একটা দৃশ্যমান একটা রূপরেখা। যেমন আপনি গ্রেফতার করার জন্য কি সম্পূর্ণ বিচার করতে হবে? আপনি জানেন না যে আওয়ামী লীগের যে এমপি ছিল, সেই হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাকে আপনি প্রাথমিক মামলায় গ্রেফতার করতে পারেন না, এবং তার বিরুদ্ধে আপনি মামলা করা এবং তার বিরুদ্ধে তদন্ত করতে কি আপনার সম্পূর্ণ বিচার 15 বছর লাগবে, 20 বছর লাগবে? এইটা বলা মানে কি, এই যে রক্তগুলো, সেই রক্তগুলোকে অ্যাকনলেজ না করা। আবার বলা হচ্ছে কি সমস্ত সকল সংস্কার বলতে আবার কিছু নাই, এটা বলে সংস্কার জিনিসটাকে একেবারে ফেড করে ফেলা হচ্ছে। ভাই আমরা তো সকল সংস্কার তো সরকারও বলছে না, বা যারা সংস্কার চাচ্ছে তারা সকল সংস্কার বলতে তো কোনো শব্দই নেই। সংস্কার তো সুস্পষ্ট না, সেটা তো সরকারের পক্ষ থেকে আলাপগুলো তো আসছে, বেশি এবং কম সংস্কার আলাপ কেউ আসে নাই। এই সকল সংস্কার আলাপ বলে কি মনে করা হয় যে সকল সংস্কার তো সম্ভব না, তার মানে আমি সংস্কারে যাব না, আমাকে নির্বাচন দিয়ে দেন। সকল সংস্কারটা তো এখানে প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে আমার 120টা সংস্কার লাগবে, সুস্পষ্ট রূপরেখা আছে, সুস্পষ্ট প্রস্তাব আছে, আমি প্রস্তাব এই 20টার সাথে একমত কি একমত, এই 120টা করবেন কি করবেন না। 6টা কমিশন হয়েছে, 6টা কমিশনের 100 করে ধরে নেন 600 প্রস্তাব আছে, এটা কি বাংলাদেশের সকল সংস্কার? সকল সংস্কার তো প্রসঙ্গ এখানে আসেই না। আপনি এই 600 সংস্কার করবেন কি করবেন না, এই 600-র মধ্যে কি আপনি 300 করবেন, 300 করলে আপনি ডিসেম্বর ইলেকশন করবেন, 600-র মধ্যে আপনি 500 করবেন, 500 করলে আপনি জুন ইলেকশন করেন, শেষ। না এখন শান্ত ভাই আপনি যেভাবে সহজ করে দিলেন, যদি সরকারও সেইভাবে সহজ করে দিত, রাজনৈতিক দলগুলো যদি সহজ করে, না আমি বলছি, আমার প্রশ্নটা হলো যদি সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি আপনার মতো করে আলাপটি সহজ হতো, তাহলে তো নিশ্চয়ই আজকে আমাদের এই আলোচনা করতে হতো, আমাদের বিরতিতে যেতে হবে। একটা বাক্য বলুন, যে একটা বাক্য বলছে যে আমি রাজনৈতিক দল হিসেবে এনসিপি থেকে মনে করি যে এই সরকারের এই ডিসেম্বর জুনের পরে আর বিলম্বিত হওয়া উচিত না, নির্বাচন দেওয়া উচিত এবং নির্বাচিত সরকারই পরিচালনা করা। অসংখ্য ধন্যবাদ হাবিব রহমান হাবিব ভাই। প্রশ্নটি যেটি আমাদের ফয়সাল মাহমুদ শান্ত ভাইয়ের আলোচনার প্রেক্ষাপটে, যে নির্বাচিত সরকারের কাছে অর্থাৎ রাজনৈতিক দলের সরকারের কাছে এখন যে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, এই সংস্কারের ভবিষ্যৎ নিয়ে অনেকেই অনিশ্চিত। আচ্ছা, এটা কেমন কথা হলো? তার মানে কি বিএনপি ক্ষমতা আসতেছে? না, আমি সেটা তো বলছি না ভাই, তাহলে রাজনৈতিক দল বলতে কি? এখন তো রাজনৈতিক দল বলতে বিএনপি সম্ভাব্য রাজনৈতিক দল ক্ষমতা যাওয়ার,
তাহলে বিএনপি করবে না। এখন এনসিপিতে এখনো রেজিস্ট্রেশনই হয়নি, না হয়েছে এর ভিতরে আমি জানি না, না হয়নি, প্রক্রিয়াধীন বোধহয়। তাহলে তো বিএনপি, তাহলে বিএনপি করবে না। এরকম বিএনপি বিচার করবে না এই কথা যদি কেউ বলে তো আমার কাছ থেকে শুনতে কষ্ট লাগবে। বিএনপি তো সবচেয়ে নির্যাতিত হয়েছে, বিএনপি শত শত কর্মী পঙ্গু হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, বিএনপি নেত্রী জেল কেটেছেন বিনা বিচারে, বিনা কারণে। তারেক রহমান দেশে আসতে এখনো পারেননি, যার কারণে সেই দলের বিচার বিএনপি করে তো কে করবে, কে করবে বিচার? এই যে কথা বলি, বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে চায় না, কে বলছে এটা? অবশ্যই আমি সর্বপ্রথম ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করার সঙ্গে সঙ্গে, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা না, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে বলেছি ব্যাখ্যা দিয়ে। আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম, বলেছি ওই ছাত্রলীগের নিষিদ্ধ করে প্রতিবাদ করতাম শিক্ষা শান্তি প্রগতি ছাত্র সংগঠন, সেটা এখন নাই। এখন খুনি লীগ, ধর্ষণ লীগ, ধর্ষণের সেঞ্চুরি লীগ, লুটেরা লীগ, এই ছাত্রলীগ তো না। এই আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগ না যার নেতৃত্বে দেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। এটা তো এখন একটা ভোটারবিহীন নির্বাচনের আওয়ামী লীগ, এটা রাতের বেলা ভোট করা আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ওই আওয়ামী লীগ হলে আমি প্রতিবাদ করতাম, ওই ছাত্রলীগ হলে প্রতিবাদ করতাম। আমি তো প্রথম বলছি, এখন আসেন আপনি কথা করে আসছে কেন? যে আমাদের নাম ধরেই বলে শফিক রহমান বিএনপি খানা বুদ্ধি দেবে 4 বছর না 10 বছর, 10 বছর না 17 বছর নির্বাচন হওয়ার দরকার নাই। আপনারা যেতে দিবেন না, ইনু সাহেবকে যেতে দিবেন না, ধরে রাখেন আপনারা। তা আপনাদের লোক, আরে ওই জায়গায় তো সন্দেহ আসছে, ওই জায়গাতে এটা একটা কথা হলো। আপনারা 17 বছর নির্বাচন করতে যাবে না, মিনাফারা আমরা পড়তাম তার কলাম, সে ধমক দিচ্ছে একে, এই শাক নির্বাচন চাইতে পারবে না। কিসের নির্বাচন? দেশ কিন্তু বাপের দেশ নাকি? কিসের নির্বাচন? নির্বাচন দেবো না, নির্বাচন হবে না, কিসের নির্বাচন? এইগুলো হলো অকথা। আর বিএনপি যেটা বলতো সেটা কথা, যে আমরা একটা নির্বাচন চাই, সুনির্দিষ্ট সময়ের ভিতরে নির্দিষ্ট নির্বাচন চাই। কথা তো দুইটার ভিতরে পার্থক্য। না হাবিব ভাই, এখানে আমার একটা ছোট প্রশ্ন, এটা তো স্বাভাবিক যে আমরা আপনার কাছে একটা একেবারে ছোট্ট প্রশ্ন, সেটি হচ্ছে যে বিগত এই 5ই আগস্টের পর থেকে সরকার শপথ নিল 8 তারিখ, আমি যদি ভুল না করি, এই 8 তারিখের পর থেকে আজকের তারিখ পর্যন্ত যে সময়টা আমরা পার করলাম, এই সময়ে যে রাজনীতি বাংলাদেশে হয়েছে 8 মাসে, এই রাজনীতি কি বিএনপি বুঝতে পেরেছে? না, বিএনপি বুঝতে না পারার কি আছে? বিএনপির আজকে ধরেন যে বিএনপির লক্ষ লক্ষ কর্মী জেলে গেল, লক্ষ লক্ষ কর্মী মামলা খেলো, একজন 400, 450, 500 করে মামলা খেলো, সে বিএনপির দিকে 3 নিক্ষেপ করা হচ্ছে যে কিছুই করে না, কিছুই করে না। দেশে যদি আপনার দ্রব্যমূল্য কম থাকতো, বেশি না থাকতো, গুম খুম না হতো, কর্মী বাহিনী দেশে যদি মানুষ বাড়িতে থাকতে পারতো, সরকার নির্যাতন না করতো, টাকা যদি পাচার না হতো, ভোটের যদি সংস্কৃতি থাকতো, তাহলে মানুষকে মাঠে নামতো, মানুষকে মাঠে নামতো। মাঠে নেমেছে সব মানুষ কেন? ওই যে মারা গেছে, আজকে একজন একটা হিসাব দিল যে মারা গেছে ধরেন আপনার 1500 মতো শহীদ হয়েছে, তো 1500 ছাত্র কতজন? ছাত্র হিসেবে অনেক বেশি গেছে, শ্রমিক সাধারণ মানুষ, ওর কি দরকার? ওর কোন কাজ করছিল? ও কেন রক্ত দিল? ও রক্ত দিল ওই লোক যা খুঁজে দেখেন। আমি কালকে একটা জানাজা মানে মারা গেছে হৃদয়, 2 ভাই গুলিবিদ্ধ হয়েছিল, চিকিৎসা পায়নি তারা, মারা গেছে একটা, কাল প্রতিবাদ সভা করলাম। ও কী কাজ করছিল? ও বাড়ি যেতে পারতো না। এই দীর্ঘ 15.5 বছরে যে উবারে চলেছি, উবার ড্রাইভার বলছে স্যার বাড়ি যেতে পারে না, পাঠাতে চলেছি, পাঠাও বলে স্যার বাড়ি যেতে পারে না, টেম্পুতে টেম্পু ড্রাইভার স্যার বাড়ি যেতে পারে না, আপনাদের মিডিয়ার গায়েতে ওর উঠলে ওরা স্যার বাড়ি যেতে পারে না। কারা তারা? তারা বিরোধী দল, ম্যাক্সিমাম বিএনপি এলাকা থাকতে পারে নাই। তারা মনে করেছে এই ছাত্রদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে এই সরকার পতন ঘটাতে পারলে আমি বাড়ি যেতে পারবো। না, এখন সেই অভিযোগগুলো যখন আপনারা বুঝেন এবং না হাবিব ভাই, সেই অভিযোগগুলো যখন আপনারা বুঝেন এবং আপনারা বলছেন, তাহলে এই 5ই আগস্টের পর থেকে বিএনপির অনেক তৃণমূল নেতাকর্মীর বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ এসেছে, তার মধ্যে চাঁদাবাজি এবং সংঘাত সহিংসতা অন্যতম। তাহলে ওই অভিযোগগুলো বুঝে কি উপলব্ধি হলো? এইবার আপনি আসেন, জি এইবার আপনি আসেন। আমি তো তৃণমূলের সাথে জড়িত, জেলার সমস্ত এলাকা ঘুরেছি, আন্দোলনের পরে প্রতিমা ভাঙা বন্ধ করা থেকে সব কিছু করেছে। আপনার 90% দেখবেন বিএনপি যে লোকটা একটা সরকারি জমি লিজ নিয়ে পুকুর চাষ করতো, ধান চাষ করতো, হয়তো ফলের গাছ হয়তো সে চাষ করতো, আওয়ামী লীগ ক্ষমতার সঙ্গে তাদের বিতাড়িত করে দিয়েছিল। বিএনপি যারা হাট ডেকেছিল সরকারকে টাকা দিয়ে,
আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার সঙ্গে তাদের এলাকা ছাড়া করে দিচ্ছে। সেই টাকা তো ফেরত দূরের কথা, আপনার বাস স্ট্যান্ড বলে বিএনপির লোকেরা মিলে বা সবাই মিলে, তাদের লোক তো তখন বিএনপি আর আওয়ামী লীগের লোক, আর তো বেশি লোক কোনো ছিল না। তাহলে এখন আওয়ামী লীগের নাই, বাসের টিকিটটা দেবে কে? তাহলে এটা কি দখলবাজি হলো? দখলবাজি ওইটা যে আমি একটা বাড়ি করতেছি আমার নিজের টাকাতে নিজের জমিতে, সেখানে যে যদি একজন চাঁদা চাই ওটা দখলবাজি। একজনের দোকানে গিয়ে আমি টাকা হয়েছে দখলবাজি, আমার জায়গায় আমি ফিরে গেলে দখলবাজি হবে না এখন। তারপর যেগুলি হচ্ছে সেগুলির ব্যাপারে আমাদের চেয়ারম্যান সাহেব খুবই সতর্ক, আমরা বহিষ্কার করেছি, আমরা মামলা নিজেরা দিচ্ছি মামলা। বিএনপি লক্ষ লক্ষ করবে, এখন বলতে পারেন লক্ষ লক্ষ গেছিল কোথায়? হ্যাঁ যায় না, সবসময় হয় না। 24 বছর লেগেছিল পাকিস্তানকে তাড়াতে, এই সাথে দল ছিল না, বল ছিল না, শিল্পী ছিল না, সাহিত্যিক ছিল না, কবি ছিল না, কেউ ছিল না। 9 বছর লেগেছে আমাদের, আবু আলম তার সাক্ষী। আমরা যে শুরু করেছিলাম 9 সাল থেকে বা 1 পর থেকে, সেইটা এসে শেষে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা যখন তা শুরু করলো সেই সাথে একীভূত যখন হাবিব ভাই সেখানে এই আলোচনাটি খুব স্পষ্ট এবং নিশ্চয়ই আপনি সেটি নিশ্চয়ই একজন গণঅভ্যুত্থানে 90 গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া সেই জায়গা থেকে আপনার প্রতি আমাদের সম্মান অনেক বেশি। যে বেগম জিয়া যেদিন চিকিৎসার জন্য লন্ডনে গেলেন সেদিন আপনাদের যে নেতাকর্মী মাঠে নেমেছে তাকে এয়ারপোর্টে বিদায় জানানোর জন্য, এরকম লোক যদি বিগত 17 বছরে একবার নামতে পারতো আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে পারতো না। এর চেয়ে বেশি লোক নেমেছিল 28 অক্টোবর। আপনারা চলে গেলেন বন্দুকের সামনে? হ্যাঁ, বন্দুকের সামনে চলে গেলেন কেন? একটা জিনিস আপনাকে একটা বুঝতে হবে, পৃথিবীর কোন দেশে যতক্ষণ পর্যন্ত সামরিক বাহিনী সিদ্ধান্ত না নেয় ততক্ষণ পর্যন্ত কোনো সরকার কোথাও পরিবর্তন হয় না। সেই দিনে ওটা ম্যাচুর ছিল না, আমি ছিলাম, ম্যাচুর ছিল না। এখন যে ছাত্ররা নেমেছে, ধরেন আপনার কথা বিতর্কে এবার আসলাম, জি, যদি কোটা বিরোধী কোটা সংস্কার আন্দোলনে নেমেছিল, কোটা সরকার বাতিল করছে, ছাত্ররা ঘরে ফিরে গেছে না? এই ছাত্ররা কি 18 সালে যখন রাতের বেলা ভোট হলো প্রতিবাদ করেছে? করছি, আমরা তো 18 সালের নেতৃত্ব ছিলাম। নেতৃত্ব যখন রাতের বেলা ভোট হলো সেইটা বলছে। যখন 7ই জানুয়ারি সরকার সমস্ত রাজনৈতিক দলকে নির্বাচন করতে দিল না, আমাদের যখন বন্ধ করে দিল, তখনই তারা মাঠে নেমে বলেছে এই বাংলাদেশ তো আমরা চাই না। কেন রাজনৈতিক দলগুলিকে ভোট করতে দেওয়া হলো না বলেছে? বলেনি। যদি সরকার তার এই দুর্নীতি যে খাসা বেরোতে লাগলে একের পর এক, বেনজির, আজিজ, মতিউর, এরা এই দুর্নীতি যদি না বের হতো তাহলে সরকার কোটা ফিরিয়ে নিয়ে আসতো না। শেষ করে দেন, শেষ করে দেন, আসতো না। আর কোটা যদি সরকার ফিরে না নিত, এই ছাত্ররা মাঠে নামতো না। এই হলো বাস্তবতা, বাস্তবতা। তো এখন এই জিনিসটা বুঝতে হবে, তারপরে আপনার বুঝতে হবে সত্য কথা। আসেন, ছাত্ররা একদিনের জন্য, 1 সেকেন্ডের জন্য বলেন আমরা সরকারের পতন চাই, অবৈধ সরকার, অনৈতিক সরকার, একতরফা নির্বাচন সরকার, এই পতন আমরা চাই, একবারও বলেন না। বরঞ্চ তারা অবৈধ একদলীয়ভাবে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য প্রাণান্তর চেষ্টা করেছে, উপায়ুল কাদের সাথে দেখা করার জন্য যথেষ্ট চেষ্টা করেছে, শেষ পর্যন্ত রাষ্ট্রপতির সাথে তারা দেখা করে। তার মানে কি? তার মানে অনৈতিক সরকারের পতন তারা চায় নাই, তারা চেয়েছে তাদের বৈষম্যের শিকার হয়েছে, বৈষম্য থেকে রক্ষা পেতে চায়। যদি এই যে পূর্ণাঙ্গ রায় যদি দিয়ে দিত 7% রেখে, ছাত্রের ঘরে ফিরে যেত। এখন আপনি এসে বলেন আমরা যারা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করি, এই জায়গার মধ্যে দিয়ে এসে আজকে শুনুন, এই জায়গায় এসে আমরা যারা বৈষম্য আন্দোলন যারা নেতৃত্ব আছে তাদেরকে সম্মান করি। আমি তো 90 আন্দোলন নেতৃত্ব দিয়েছিলাম, লাস্ট নিয়ে আসছি। বলবো যে আমি 90 সালে সব করেছে, ওই যে আবু আলম শহীদ খানের শুরু করে দিয়ে আসছিল, মোস্তফা মহিউদ্দিনরা, মনির হাসিবরা শুরু করে দিয়ে আসছিল, সেটাকে আমরা শেষ করেছি সবার অবদান থেকে নিয়েই 90। ফারুক হাসান, আলোচনা যেদিকে যাচ্ছে এবং সম্মানিত আলোচকরা যে ধরনের বিশ্লেষণগুলো করছেন এবং সেই বিশ্লেষণের মধ্যে যে তথ্য উপাত্ত চলে আসলো, তাতে কি মনে হয় সেই আবারও সেই ঘুরে ফিরে একই ধরনের প্রশ্ন, নির্বাচন এবং বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা এই এতটা গভীর হচ্ছে কেন? জি ধন্যবাদ। বেশ কয়েকটা প্রশ্ন ইতিমধ্যেই চলে আসছে, একটু সময় লাগবে, তো আমি একটু বলুন, সময় নিয়ে বলুন, এই পর্যায়ে আমরা সময় পাবো। জি ধন্যবাদ। আমাদের হাবিব ভাই বেশ কয়েকটা বিষয় সামনে নিয়ে আসছেন। আসলে দেখেন, বিগত জুলাই আগস্ট যে বিপ্লব বা গণ অভ্যুত্থান যেটাই বলেন, এই গণ অভ্যুত্থানে
ছাত্র জনতা তথা রাজনৈতিক দল থেকে শুরু করে প্রত্যেকটা স্টেকের মানুষ আসলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, ভূমিকা রেখেছেন। ছাত্ররা যদি আজকে বলে যে এখানে রাজনৈতিক দলগুলোর কোনো ভূমিকা নেই, মানে কোনো অবদান নেই, তাহলে এটাও একটা মুনাফিকি আচরণ হবে। আবার আমরা যারা রাজনীতি করি, বিভিন্ন দলের দায়িত্বে রয়েছে, আমরাও যদি ছাত্রদেরকে কটাক্ষ করি, ছোট করে দেখার চেষ্টা করি, হেয় প্রতিপন্ন করি, এটাও আসলে আমাদের এক ধরনের অকৃতজ্ঞতার পরিচয় দেওয়া হবে। তো সেই জায়গা থেকে আসলে এই জিনিসটা একটা ব্যালেন্স, আমাদের বক্তব্য দেওয়া, কথা বলা, একে অপরকে সম্মানের যে জায়গাটা, পারস্পরিক শ্রদ্ধার যে জায়গাটা, কৃতজ্ঞতার যে জায়গাটা, এটা অবশ্যই আমাদের বজায় রাখা দরকার। আসলে আজকে দেখেন, এটা নিয়ে অনেক কথা হয়। একটা আন্দোলন একদিনে হুট করে তৈরি হয় না, একটা প্রেক্ষাপট ক্রিয়েট করতে হয় আপনাকে। সেই প্রেক্ষাপটের মাধ্যমে গ্রাউন্ড তৈরি করে তারপর জনগণকে সেখানে মোবিলাইজ করতে হয়। আপনি 90-এর আন্দোলনের কথা বলেন, 90-এর আন্দোলন কি একদিনে হয়েছে? অবশ্যই একটা ইস্যুকে কেন্দ্র করে আগে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটের পরে নানান ইস্যু সেখানে সংযুক্ত হয়েছে, তারপরে জনগণের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশের মাধ্যমেই তৎকালীন ফ্যাসিস্ট স্বৈরাচার এরশাদের পতন হয়েছে। তো ঠিক একই কায়দায় যদি আপনি স্বৈরাচার হাসিনার কথা চিন্তা করেন, এই আন্দোলনের প্রেক্ষাপট তো একদিনে হয় নাই, এটা একটা ধারাবাহিক প্রেক্ষাপটের মাধ্যমে এই আন্দোলনকে একটা পর্যায়ে আমরা নিয়ে আসছি। সেই চূড়ান্ত পর্যায়ের যে চূড়ান্ত মানে রূপ, সেটা হচ্ছে 5ই আগস্ট আমাদের ছাত্র জনতার সম্মিলিত বিক্ষোভের মাধ্যমে বাংলাদেশের ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। তো এই জায়গায় ছাত্ররা যে সাহসিকতার পরিচয় দিয়েছে, ভূমিকা রেখেছে, তারা তো প্রথমে ছাত্র, শুরুতেই তারা সরকারের পদত্যাগ চাইবে, এটা যদি আমরা প্রত্যাশা করে থাকি, এটা তো একটা হাস্যকর আসলে প্রত্যাশা। তারা তো কোনো রাজনৈতিক দলের কোনো কর্মী, নেতা কোনো পর্যায়েরই না। সে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বা কলেজে পড়ে বা বিদ্যালয়ে পড়ে, একটা প্রাইমারি স্কুলের ছাত্র, সেও এই আন্দোলনে নামছে। তো কি এই সরকার পদত্যাগ চাইবে? এখন তো এই বিভাজনটা আমরা বেশি দেখছি যে আসলে নেতৃত্ব কে দিয়েছে, নেতৃত্ব কে দিয়েছে, সেই বিভাজনটা নিয়েই তো এখন বেশি। অফকোর্স আমি তো এই জন্যই বলছি যে এই জায়গাতে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং যে কৃতজ্ঞতার জায়গাটা, এটা যদি আমরা একে অপরকে না দিতে পারি, তাহলে এই বিতর্ক আরো লেন্দি হবে, আরো সামনে বাড়বে। আমরা সেদিকে কেন যাচ্ছি আই ডোন্ট নো। আসলে আমাদের তো সেদিকে যাওয়ার প্রশ্ন না বা বিষয় না, আমাদের সামনে আগানোর কথা। বাট আমরা সামনে না গিয়ে আমরা পিছনের দিকে বারবার ফিরে যাচ্ছি। আপনার আলোচনার সূত্র ধরে এই পর্যায়ে আমার একেবারে ছোট্ট প্রশ্ন, সেটি হচ্ছে বাংলাদেশের অতীতের যে রাজনৈতিক বাস্তবতার সাথে আপনি যতটুকু সম্পৃক্ত ছিলেন কিংবা যতটুকু দেখেছেন, তাতে এখন এসে আপনার কাছে কি মনে হয় যে আমরা যখন আন্দোলন সংগ্রাম শুরু হয় তখন অনেকেই এক থাকতে পারে, কিন্তু এখন এসে নির্বাচনের প্রশ্নে যারা আন্দোলনে এক থাকতে পেরেছিল, নির্বাচন দ্রুত সময়ের মধ্যে অথবা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের প্রশ্নে এখন যে অবস্থা দাঁড়িয়েছে সম্পর্কটা বা ঐক্যমত্যের প্রশ্ন, এক থাকতে পারবে কিনা একেবারে আপনার দৃষ্টি থেকে? আমি একটু খোলামেলা আলোচনা করতে চাই। হাবিব ভাই বেশ কয়েকটি প্রশ্ন সামনে নিয়ে আসছেন, যেমন ধরেন যে আসলে সংস্কার, একবারে সমস্ত সংস্কার, সবকিছু সংস্কার ইত্যাদি, এই বিষয়টি আমাদের শান্ত খুব চমৎকার ভাবে বলেছেন। তারপরেও আমি একবারে শর্ট করে যদি বলি, আসলে মাননীয় প্রধান উপদেষ্টা একবারে পরিষ্কার ভাবে বলেছেন কম বেশি। তিনি কিন্তু বলেন না যে সব সংস্কার আমরা করব। এই কম বেশি এটা কিন্তু লিখিতভাবে রাজনৈতিক দলগুলোর কাছে অলরেডি আমাদের ঐক্যমত্য কমিশন পাঠিয়েছেন, যেটা আমরা আজকে হস্তান্তর করেছি। আমাদের যে আপনার ওই সংস্কার প্রস্তাবনা, সেটা আজকে আমরা জমা দিয়েছি। তো সেখানে প্রায় মোটা দাগে 120টা, 100টা, 110টা এরকম 6টা কমিশনের তারা বিষয়গুলো আমাদের কাছে মানে পাঠিয়েছিলেন। এখন তারা তো পরিষ্কার যে 120টা সংস্কারের মধ্যে আপনি আসলে কয়টার সাথে একমত, কয়টার সাথে আংশিক একমত, কয়টার সাথে দ্বিমত, বা আপনার যদি বিকল্প কোনো মন্তব্য থাকে সেটাও দিতে পারেন। তো এখানে যদি আমি বলি যে আসলে এই সরকার কি চায় আমি তো জানি না, এটা তো আসলে মানে আসলে হাস্যকর বিষয় হয়ে গেল। সরকার বরং তো একবারে ক্লিয়ার, বাট আমি ক্লিয়ার না। তাহলে আমি যদি ক্লিয়ার না থাকি, এটা আসলে আমার প্রবলেম আমাকে সলভ করতে হবে। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হাবিব ভাই বললেন, আসলে এটা বলা মানে বিষয় না, তারপরেও বলি, এই যে মারামারি বা এই যে বিভিন্ন ধরনের যে ঝামেলার বিষয়গুলো সামনে আসছে, হাবিব ভাই খুব চমৎকারভাবে এই উত্তরটা দিয়েছেন যে আগে বিএনপির কোনো নেতা ধরেন যে কোনো একটা জায়গা তারা ধরেন যে সরকারের কাছ থেকে লিজ নিয়ে বা ওই স্থানীয় প্রশাসনের কাছ থেকে লিজ নিয়ে তারা ভোগ দখল করতেন। আওয়ামী লীগ আইসা তাদের উচ্ছেদ করেছে। আবার যেহেতু এখন আওয়ামী লীগ নাই, বিএনপি আইসা আবার সেটা দখল করছে বা তাদের পূর্বের যে জায়গা সেটা পুনরুদ্ধার করছে। দ্যাটস ফাইন। তাহলে তো মারামারিটা হওয়ার কথা বিএনপি ভার্সাস আওয়ামী লীগ বা প্রশাসনের সাথে। কিন্তু আমরা এখন পর্যন্ত যতগুলো নিউজ, খবরের কাগজে, পত্রপত্রিকায় খবর দেখি, অধিকাংশ জায়গায় মারামারিটা হচ্ছে বিএনপি ভার্সাস বিএনপি। তাহলে গন্ডগোলটা কোথায়? না আবার কোথাও বিএনপির সাথে জামাতের হচ্ছে, খুব কম সেটা হচ্ছে না, এটা বলবো না। বিএনপির সাথে জামাতের হচ্ছে, আমাদের সাথে হচ্ছে, দুই একটা জায়গায় এনসিপির সাথে হচ্ছে বা অন্যান্য দলগুলোর সাথে হচ্ছে। তবে অধিকাংশ জায়গায় বিএনপি ভার্সাস বিএনপি মারামারি, এবং এই মারামারিতে খুনাখুনি হয়েছে অনেক জায়গায়। তো এই জায়গায় আসলে বিএনপির উত্তরটা কি?
তাহলে এখানে মারামারি হওয়ার কথা বিএনপির সাথে আওয়ামী লীগ বা প্রশাসনের, সেখানে কিন্তু মারামারিটা বিএনপির মধ্যে বিএনপিরই হচ্ছে। তাহলে বুঝতে হবে ঘাটাটা আসলে ওই জায়গাতে রয়েছে। তো যাই হোক, এটা হাবিব ভাই পরে উত্তর দিবেন। আরেকটা বিষয় আমাদের না, আরেকটা প্রশ্ন ফারুক ভাই, এই জায়গাটাতে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আমরা এটা ঈদের আগে এরকম শুনছিলাম, আমরা তো বহুত আগে এরকম শুনেছি, ঈদের আগে আন্দোলন পরে আন্দোলন, সেই সমস্ত প্রসঙ্গগুলো আছে, অতীতের আলোচনা, ওই জায়গাতে যেতে চাই না। কিন্তু এবার ঈদের আগে একটা আলোচনা এরকম একটা শোনা গেল যে ঈদের পরে রাজনৈতিকভাবে কিছু একটা হতে যাচ্ছে। সেটা কি হতে যাচ্ছে, এরকম কিছু আন্দাজ বা আওয়াজ কি পেলেন? এটা কি মানে বিএনপি থেকে বলছে নাকি? না না, সামগ্রিকভাবে বলছি যে বিএনপি থেকে ঈদের পরে কি হবে এটা তো আসলে জানি না আমরা। ঈদের পরে ঈদ, ঠিক আছে, এটা কোন ঈদ এটাও তো আসলে পরিষ্কার। এই ঈদের পরে, এই ঈদ তো মানে রোজার ঈদের কথাই বলছি। না না, এই যে ঈদ আমরা শেষ করে এই যে আজকে এটাকে তো আসলে আমরা, হ্যাঁ, মানে এরকম একটা আলোচনা ছিল যে ঈদের পরে কিছু একটা হতে যাচ্ছে সরকার প্রসঙ্গে ঐক্যমত। এখন এটা নিয়ে তো আমরা একাধিকবার এর আগেও বলেছি যে আসলে এই জায়গাতে আসবো, এই জন্য আমি ধারাবাহিকভাবে আমার আলোচনাটা করলে আসলে সুবিধা হতো। তো যাই হোক, আমি আমাদের আবু আলম ভাইয়ের বেশ কয়েকটি বিষয় সামনে আসছে ইতিমধ্যে। তিনি আসলে বলতে চাচ্ছেন যে অল্প সংস্কার বলতে আসলে কি বুঝায়, এটা তিনি পরিষ্কার না, বা জনগণ পরিষ্কার না। আসলে কোন জনগণ পরিষ্কার না আমি জানি না। আমি তো জনগণের সাথে আসলে মুভ করি, মোবিলাইজ করি জনগণকে, এবং জনগণের সাথে কাজ করি। না, আপনি বুঝে থাকলে আপনি একটু বলেন না, তিনি তো একজন জনগণ। জি, আমি ক্লিয়ার, আমি তো মনে করি জনগণ ক্লিয়ার। অল্প সংস্কার বেশি সংস্কার বলতে মাননীয় প্রধান উপদেষ্টা কি বুঝিয়েছেন, জনগণ একবারেই ক্লিয়ার। বরঞ্চ জনগণ চায় যে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার, যদি এই সরকারকে একটা জাতীয় সরকারের রূপ দেওয়া যায়, অন্তত এই সরকার আরো 2-1 বছর থাকলেও জনগণের খুব একটা আপত্তি থাকবে না। এই জায়গাতে গণ অধিকার পরিষদ একমত, এবং এটা আমরা সেই 9 আগস্ট গণ অধিকার জাতীয় সরকারের রূপ নিলে গণ অধিকার পরিষদ একমত কি আপনারা ক্ষমতায় যেতে পারবেন? তাই না না না, আমরা ক্ষমতায় যাওয়া না যাওয়া এটা ম্যাটার করে না। বরং আমরা যেটা আসলে দেখি যে ক্ষমতা নাকি আসলে বাংলাদেশকে রিবিল্ড করা, কোনটা আমরা চাই। যেমন আপনি কিছুক্ষণ আগে প্রশ্নটা করলেন, সেই প্রশ্নের উত্তর যদি আমি এই অ্যাঙ্গেল থেকে দেই যে আসলে আমরা আগে কোনটা চাই। আমরা যদি সত্যিকার অর্থে যে কথাগুলো জনগণের সামনে বলি যে আমরা জনগণকে নিয়ে রাজনীতি করি, জনগণের জন্য রাজনীতি করি, জনগণের জন্যই আমাদের রাজনীতি, তাহলে আপনার জন্য আসলে কোনটা আগে মানে গুরুত্বপূর্ণ, যে আপনি ক্ষমতা চেয়ারে বসবেন নাকি বাংলাদেশকে রিবিল্ড করবেন? যদি মনে করে থাকেন বিগত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার যেভাবে বাংলাদেশকে ভেঙে ফেলেছে, তছনছ করে দিয়েছে, এই দেশটাকে একটা দুর্নীতির আখড়া বানিয়ে দিয়েছে, সুতরাং সেই জায়গা থেকে বাংলাদেশকে বেরিয়ে আমরা একটি মানে নতুন তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি আসলে কোনটা চান। যদি সেটা চান তাহলে নির্বাচনের প্রশ্নে আপনি পরিষ্কার হয়ে যাবেন যে নির্বাচনটা কবে নাগাদ হতে পারে, কিভাবে হতে পারে, কোন প্রক্রিয়ার মধ্যে হতে পারে। তো এই জায়গাতে আমি তো মনে করি অনেক রাজনৈতিক দল নিজেরাই ক্লিয়ার না, সুতরাং রাজনৈতিক দলগুলোর উচিত এই জায়গাতে একটা ক্লিয়ার অবস্থান নিজেদের মধ্যে ক্রিয়েট করা। তো যাই হোক, উনি আরেকটি কথা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন হয় সে বিষয়ে একটা সুনির্দিষ্ট রোডম্যাপ তারা দেখতে চান। আসলে দেখুন, প্রত্যেকটা জিনিসের বা প্রত্যেকটা বিষয়ের একটা টাইম ফ্রেম আছে। যেমন ধরেন, কোনো একটা প্রাণী যদি গর্ভবতী থাকে, সেই গর্ভবতী প্রাণীটির ডেলিভারি হওয়ার একটা টাইম আছে, সময় আছে। সেই নির্দিষ্ট সময়ের আগেই যদি আপনি তাড়া দেন, হিট করেন, তাহলে কিন্তু হিতে বিপরীত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা দুটো টাইম ফ্রেমের কথা বলেছেন, একটা হচ্ছে ডিসেম্বর, আরেকটা পরের বছর মাঝামাঝি। এখন আমি যদি ডিসেম্বরকে ধরেই নেই, তাহলে ডিসেম্বর যদি আমার টাইম ফ্রেম হয়ে থাকে, তাহলে এই ডিসেম্বরের রোড ম্যাপকে সামনে রেখে আমি যদি নির্বাচনী শিডিউলের কথা চিন্তা করি, তাহলে এই নির্বাচনী শিডিউল কবে হবে? অবশ্যই 3 মাস আগে। তাহলে সেই 3 মাস আগে যদি আমি চিন্তা করি, তাহলে সেটা তো হওয়ার কথা অক্টোবর নভেম্বরের দিকে, নাকি? তো অক্টোবর তো এখন আসে নাই, এখনো প্রায় 8 থেকে 9 মাস বাকি। তো ভাই, যে জিনিসটা এখনো আমরা যে জায়গায় বা যে টাইম ফ্রেমে পৌঁছাতেই পারি নাই, তার আগেই কেন আপনি এত তাড়া করছেন? হোয়াই? আপনি অক্টোবরে আইসা, অক্টোবর পার হয়ে গেল, আপনি নভেম্বরে ইন করলেন, তারপরে প্রশ্ন করেন যে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি তো আসলে ডিসেম্বরের কথা বলেছিলেন, ডিসেম্বরে যদি সত্যিকার অর্থে নির্বাচন হয়ে থাকে বা হওয়ার কথা থাকে, তাহলে তো সেই শিডিউল 3 মাস আগে যদি ঘোষণা করার কথা, নিশ্চয়ই অক্টোবরে হওয়ার কথা। নিশ্চয়ই ফারুক হাসান ভাই, আপনি এত আগে কেন? নিশ্চয়ই এই তাগাদা থেকে জনগণের মধ্যে একটা সন্দেহ, সংশয় সৃষ্টি হয়েছে। ফারুক ভাই, সেই সংশয়ের জায়গা থেকে, এরপরে যদি কোনো ফারুক ভাই সেই সংশয়ের জায়গা থেকে বলছি, আপনাদের পক্ষ থেকে, আপনার রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সেই বক্তব্য আপনাদের থাকতেই পারে, কিন্তু কিছুদিন আগেও আপনারা সরকারের যে ভাষায় সমালোচনা করেছেন, এখনো করছেন, আজকে কিছু বলেন নাই না, সেই সমালোচনা তাহলে আমরা পরে শুনি। আমরা একটু শুনি 30 সেকেন্ড একটা উত্তর দিয়ে রাখি। আমরা সমালোচনা 30 সেকেন্ডে শেষ করতে চাই না ভাই, আরো বড় করে শুনবো। জি, আবু আলম শহীদ খান। আমি একটা লাইন বলেই শেষ করতে চাই। বলুন। ওই লাইনটা হচ্ছে, উনি আসলে সংবিধানের একটা রেফারেন্স দিয়ে বর্তমানে সরকারের যে ভ্যালিডিটি বা বৈধতার বিষয়টি সামনে নিয়ে আসছেন, যে কেয়ারটেকারের ওই আপনার রেফারেন্সকে সামনে এনে, তো ওই রেফারেন্সকে আমি যদি ভ্যালিড ধরে নেই, তাহলে বিগত 7ই জানুয়ারি যে নির্বাচনটা হয়েছে, অর্থাৎ আওয়ামী সরকার যে নির্বাচনটি করেছেন, এটা বর্তমান যে এক্সিস্টিং কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান, এই সংবিধানকে মেনে কিন্তু ওই নির্বাচনটা হয়েছে। সুতরাং ওই সংবিধানের ওই আর্টিকেল বা ওই রেফারেন্স যদি ভ্যালিড হয়ে থাকে, তাহলে আমি মনে করি এই সরকার
বা এই সরকারের যে টেনারি মানে বিগত সরকারের এই টেনারি বা মেয়াদকাল 5 বছর পূর্ণ হওয়ার কথা। আর সেটা যদি 5 বছর পূর্ণ করেই আগামী জাতীয় নির্বাচন হয়ে থাকে তাহলে 2028 সাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, কারণ 5 বছর সেই নির্বাচনকে তো ভাই আপনারা মানেনি না, তাহলে 5 বছর কিভাবে হবে? আগামী নির্বাচন অবশ্যই 2028 সালে তাদের কথা মতো, কারণ তারা তো ওই কেয়ারটেকারের রেফারেন্স সামনে আনছেন, তাই কি না? না, সেটা তো একটা বিশেষ প্রেক্ষাপট। না না, বিশেষ প্রেক্ষাপটের সাথে না না বিশেষ প্রেক্ষাপটের সাথে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হওয়ার কথা 2028 সালের জানুয়ারি মাসে। না না, সুতরাং আমরা ফারুক ভাই এখানে ভুল হচ্ছে কিনা, ফারুক ভাই এখানে বলছেন একটা বিশেষ প্রেক্ষাপটে যে সরকারটা গঠন হলো, যদি আপনি ধরে থাকেন তাহলে কখনোই আপনি সংবিধানের ওই আর্টিকেল বলেন, ওই রেফারেন্স বলেন, কোনোটাকে আপনি সামনে আনতে পারেন না, বিকজ এই সরকার আসছে একটা ভিন্ন প্রেক্ষাপটের মাধ্যমে, ভিন্ন পরিস্থিতির মাধ্যমে। সুতরাং এই সরকারকে ওই ভিন্ন প্রেক্ষাপটের আলোকে বিবেচনা করতে হবে। আমরা মতিন স্যার আলোচনা শুনবো, যেহেতু আমরা বললাম আমরা এই প্রসঙ্গে আরো আলোচনা প্রয়োজন। আচ্ছা জি, যেহেতু মতিন স্যার যেহেতু আবুলম শহীদ খান স্যার অনুমতি দিয়েছেন, যে আপনি বলুন যে আসলে আপনি যে রেফারেন্সটা বলছিলেন সেই বিষয়টা নিয়ে। রেফারেন্স দিয়ে শুধু শেষ করা যাবে না, কারণ আমাকে প্রথম পর্যায়ে টাইম দিবেন আমাকে ব্যাখ্যার জন্য। সেটা হচ্ছে যে ফারুক হাসান সাহেব যেটি রেফারেন্স হিসেবে আমার রেফারেন্সটা তুলে ধরেছেন, স্যার একটু দয়া করে জোরে বলবেন। না, উনি সম্ভবত ব্যাখ্যাটা ওনার মতো করেছেন, আমি যেটা বলেছি সেটা ওনার মতো করেছেন, ওনার ব্যাখ্যা, এটা ওনার রাইট আছে ওনার মতো ব্যাখ্যা করার। অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্ট 3 মাসের জন্য যে রেফারেন্স এখানে উল্লেখ করা হচ্ছে, শুধু নির্বাচন ছাড়া এই ইন্টারিম গভর্নমেন্ট, যেহেতু ইন্টারিম গভর্নমেন্টের কোনো প্রভিশন সংবিধানে ছিল না, সুতরাং কেয়ারটেকার গভর্নমেন্টকেই ওখানে রিপ্লেস করেছে ইন দ্য নেম অফ মানে ইন্টারিম গভর্নমেন্ট। শুধু নির্বাচন ছাড়া অন্য কোনো কাজ তাদের আইনগত কোনো বৈধতা নেই, রাইট? 3 মাসের ভিতরে কোনো বৈধতা নেই। শহীদ ভাই আছেন, উনি ব্যাখ্যা দিবেন, উনি জানি উনি আইন বোঝেন এটা কোনো, কিন্তু আমরা প্রেক্ষাপটটা কনসিডার করে বলেছি যে সংস্কার, বিচার এবং নির্বাচন তিনটেই। তার মানে প্রেক্ষাপট 5ই অগাস্ট। দেখুন এখানে ফারুক হাসান সাহেবের কথার ভিতরে অনেকগুলো কন্ট্রাডিকশন রয়েছে। বলি কোন জায়গায়? উনি বলছেন যদি নির্বাচন ডিসেম্বরে হয় তাহলে অক্টোবরে তফসিল দেওয়ার কথা, যদি কথাটা মানে সবসময় যদি, কিন্তু, তবে এই শব্দগুলো ব্যবহার করেছেন। প্লিজ যদি বলতে হবে, প্লিজ আমাকে শেষ করে আমাকে লেট মি ফিনিশ, আপনি ইন্টারাপ্ট করবেন না প্লিজ। হ্যাঁ, সেটা হচ্ছে দেখবেন যে যদি কিন্তু, এখন প্রশ্ন হচ্ছে যেটা বলেছেন ক্লিয়ার না, আমি আসলে ক্লিয়ার না আজকে অনেক আলোচনায়। ডিসেম্বর অল্প, যেটা শহীদ ভাই বলেছেন অল্প সংস্কার বেশি সংস্কার, কোনো বিভাজন চাচ্ছি না। কেন? 5 তারিখে শিক্ষার্থীরা যেরকম অংশী, আমরা অংশী, আমরা নিজের অংশী, এটা আপনি জানেন তো। তাহলে আমরা তো এখানে আমাদেরই কোনো না কোনো সহকর্মী রক্ত ঝরিয়েছে, তার মানে আমরা চাচ্ছি কি? বিচার চাচ্ছি, যেটা মানিক সাহেব বলেছেন। আমি বিচার চাই, আমি এই জায়গায় স্পষ্ট করে বলে দিতে চাই, বিচার চাচ্ছি শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের, দৃষ্টান্তমূলক বিচার, যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট গড়ে না ওঠে। এটা আমার স্পষ্ট বক্তব্য আমার জায়গা থেকে। আমরা সংস্কারও চাই, কিন্তু নির্বাচন চাই, একটা সুনির্দিষ্ট টাইমে নির্বাচন চাই, এবং সেটি সুনির্দিষ্টভাবে ঘোষণা করতে হবে। আমি আশঙ্কা করি কোন জায়গায় জানেন? প্রফেসর ইউনুস একজন ইন্টারন্যাশনাল সেলিব্রিটি, তাকে অনেকগুলো আশঙ্কার মানে তাকে অনেকগুলো বিষয় এমনভাবে ন্যারেটিভ তৈরি হচ্ছে, ওনার ভিতরে প্রত্যাশা না থাকলেও আপনি তাকে 5 বছরের জন্য নিয়ে যাবেন। মানে আমার প্রশ্ন, না না, তাকে ভুল বুঝায় কে? না না, তাকে ভুল বুঝায় কে? আমাকে বলতেন তাকে 5 বছরের জায়গায় নিয়ে যাবেন। যেমন উনি বললেন যে 28, 29, এমনও বলা আছে শেখ হাসিনা তো 29 সাল পর্যন্ত ক্ষমতা থাকার কথা ছিল, তো সুতরাং ওই অনুযায়ী তো উনি 29 সাল পর্যন্ত হতে পারে। বিষয়টা এরকম, তাহলে শেখ হাসিনার দোষ কোথায়? 2000 লোক হত্যা করেছে, এটা তো আগামী দিনে আপনি 29 থাকলে যে আনফর্চুনেটলি আরও কিছু মানুষের জীবন যাবেন, এটা নিশ্চয়তা দিবেন কীভাবে? সুতরাং এই কথাগুলো আপনি বলছেন রিথরিক না, এই কথাগুলো মানুষের মধ্যে যে বিশ্বাস অবিশ্বাসের জায়গা কিন্তু জন্ম দিয়েছে। এখানে আরেকটি কথা বলেছেন যে এই যেটা মানিক সাহেব বলেছেন যে অনেকগুলো রিলিজ পেয়েছে, যেমন বিরোধী দলের অনেক নেতা, অনেকে সচিব হয়েছেন। সত্য, আগে তো বিচার বিভাগ স্বাধীন ছিল না, শেখ হাসিনা যেটা বলতো সেটাই আইন, সেটাই বিচার। কিন্তু এখন তো বিচার বিভাগ স্বাধীন, যার ফলে স্বাধীন বিচার বিভাগ তো এটি সাধারণভাবেই আন্দোলনের পরে মানুষ তো এরই প্রত্যাশা করবে যে আমি দীর্ঘ 17 বছর বঞ্চিত ছিলাম, আমাকে মূল্যায়ন করা হচ্ছে এক, এবং আমরা চাই বিচার বিভাগ এভাবেই কাজ ফাংশনিংটা করুক, অর্থাৎ সঠিকভাবে তার রোলটা প্লে করুক, যাতে কোনো সরকার, যাতে কোনো অঙ্গ এখানে ইন্টারাপ্ট করতে না পারে। আরেকটি আপনি যিনি দেখেন যে বিচার চায় না, এই কথাগুলো বলা হচ্ছে, আমার জানা মতে কোনো রাজনৈতিক দল ফ্যাসিস্ট ছাড়া বিচার চায় না, এটা কেউ বলে নেই। বিচ্ছিন্নভাবে 2-1জন টকশোতে কে কী বলেছে আই ডোন্ট নো, বাট আমি মনে করি যে প্রত্যেকটি রাজনৈতিক দল, এখানে একটা কথা প্রাসঙ্গিকভাবে আমার বলা উচিত, সেটি হচ্ছে যে বিগত 17 বছরে আমাদের দৃশ্যপটে সবচেয়ে ভিকটিম সেটা হচ্ছে বড় একটা রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। বেগম খালেদা জিয়া, যিনি
প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের, এবং যিনি আমরা যখন ছাত্র 90 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছি, এবং আপসীর নেত্রী হিসেবে উনি কিন্তু খেতাব পেয়েছিলেন। এখন আমি জীবনে কোনোদিনও আমার জীবদ্দশাতে তাকে কাঁদতে দেখি নাই। আমি তাকে কাঁদতে একদিন দেখেছি, যেদিন ক্যান্টনমেন্টে বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হয়েছিল। তো সুতরাং এর চেয়ে নির্মম ইতিহাস তো এইরকম একটি মহিষী নারীর ক্ষেত্রে ঘটিয়েছে শেখ হাসিনা, এবং ব্যক্তিগত আক্রোশ থেকে তার সন্তানকে হত্যা করা হয়েছে, এবং একটি সন্তানকে আমাকে বলতে সেটা কি কারণে বলছি। দেখুন, আজকে যে ন্যারেটিভটা আপনি তৈরি করছেন, যে ন্যারেটিভটা, সেই ন্যারেটিভটা কিসের ন্যারেটিভ? আপনি বিগত 17 বছরে আপনার আওয়ামী লীগকে কিন্তু বিএনপিকে ফেস করতে হচ্ছে রাজপথে, ঘরে বাইরে সব জায়গায়। এখন আবারও বিএনপিকে ফেস করতে হচ্ছে কোন জায়গায়? সেটা হচ্ছে যে অদৃশ্য কিছু বিষয় যেটাকে বিএনপি ফেস করতে হচ্ছে। আপনি যে কথা প্রত্যেকটা আলোচনায় আপনি বড় ক্যানভাসে বিএনপিকে নিয়ে আসছেন, জিনিসটি খেয়াল করেন। যেটা আপনি বলছেন যে এই যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, এই প্রসঙ্গটা কিন্তু আসছে। আমি এই জায়গাতে অস্বীকার করব না যে চাঁদাবাজি যে হয় নাই বা চাঁদাবাজি যে হচ্ছে না, এটা অস্বীকার করব না। বাট আমি যতটুকু জেনেছি যে প্রায় 200 থেকে 250 বিএনপির গুরুত্বপূর্ণ পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। এটা কিন্তু দল থেকে সর্বোচ্চ পরিমাণে ডিসিশন। এখন বর্তমান যে সরকার আছে, এই সরকারের কাজ কি? আমি যদি ক্রিমিনাল হই, আমি যদি কোনো ক্রাইম করি, তা আপনি আমাকে ধরেন, দল যদি বিএনপি অন করে, আমি ডেফিনেটলি বিএনপি সমালোচনা করব যে বিচার কার্য আপনার দলের একজন সদস্য, আপনার দলের একজন নেতা এই ক্রাইমটা করেছে এবং তাকে আইনগত ভাবে ধরা হয়েছে, আপনি দল হিসেবে তাকে যদি সমর্থন করেন। আমার প্রশ্নটা মতিন স্যার, আমার প্রশ্ন কিন্তু এখানে আমার প্রশ্ন ডেফিনেটলি না, মতিন স্যার আমার প্রশ্ন প্লিজ আপনি আমার প্রশ্নটা কিন্তু সরকারের কাজ তো সরকারের যে কাজ, সরকার তো ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু যে আলোচনাটি কোথায় করেছে আমি বলছি যে আপনি আমাকে এইটা আপনার মাধ্যমে আমি এই উত্তরটি সরকারের কাছে জানতে চাই। জি বলুন। 628 জন ক্রিমিনালস এই সরকার শপথ গ্রহণ করার পরে বাংলাদেশ থেকে পালিয়েছে, এই দায়িত্ব কি সরকার নিতে হবে না? আমি তো কোশ্চেন করতে পারি, তারা কেন পালালো বাংলাদেশ থেকে? সরকার কেন তাকে ছেড়ে দিয়েছে? কোথায় আকাশে উড়ে গেছে? তারা তো এয়ারপোর্ট দিয়ে গিয়েছে, না সীমান্ত দিয়ে গেছে। সরকারের বাহিনী আছে না, সরকারের অ্যাপারেটাস আছে না, তাদেরকে আপনি গ্রেপ্তার করলেন না কেন? এই ক্রিমিনাল থেকে বের করতে দিলেন কেন? এয়ারপোর্ট থেকে দেখালেন, এয়ারপোর্টে উনি গ্রেপ্তার হয়েছেন, পরের দিন দেখা হলো উনি আমেরিকায় বসবাস করেন কেন? এই কোশ্চেনগুলো তো আমাদের মনে আছে। তো সুতরাং আপনি যে এই জায়গায় সংস্কার কথা বলছেন, সন্দেহের জায়গাটা যারা গেল তাদের নাকি যদি 628 জনকে গ্রেপ্তার করতে না পারেন, যদি তাদেরকে আইনের আশ্রয় নিয়ে আসতে না পারেন, তারা আপনি 6 মাস 7 মাস যে সংস্কারের কথা বলছেন, আপনি ঐক্যমতের যে কমিটি যে রিপোর্ট দিয়ে দিয়েছে, আমি তো বিশ্বাস করতে পারি যে আপনি যদি কিংবা অথবা কিন্তু যদি এরকম হয় যে 2026 জুনে নির্বাচন, আমি তো আশঙ্কা করি যে নির্বাচন আরো ডিলে করবেন আপনি, যে কথাগুলো বিভিন্নভাবে চলে আসছে। আমরা তো সেটা চাই না, আমরা নির্বাচন চাই। দীর্ঘ 17 বছর ভোট দিতে পারি নাই আমরা। আপনি যে রাজনৈতিক দলই হন না কেন, আপনি দিন শেষে জনগণের ম্যান্ডেটের রাষ্ট্র ক্ষমতা, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনি জনসমর্থন নিয়ে প্রেক্ষাপট যেটি, আপনাকে নির্বাচন দিয়ে জনগণের কাছে যেতে হবে, যে আপনি সেটা গণ অধিকার পরিষদ হোক, বিএনপি হোক, জামাত হোক আর এনসিপি, আপনি বলছেন যে গণতন্ত্রে এটাই শেষ কথা, এটাই শেষ কথা, সেটা আপনি নিশ্চিত করবেন। আমরা যে আলোচনা আছি, বিচার চাই, সংস্কার চাই, নির্বাচন চাই, তিনটাই খুব গুরুত্বপূর্ণ। এবং মানে বিচার হওয়ার পরে সংস্কার হবে, বা সংস্কার হওয়ার পরে বিচার হবে, বা তারপরে নির্বাচন হবে, বিষয়টা এরকম না, একটা প্লেটেই আছে জিনিসটা। তো এই প্লেটের জিনিসটা থাকার জন্য এখন আমরা এই আলোচনাগুলো করছি। এবং সংস্কার বিচারের ব্যাপারে উনি পরিষ্কার করেছেন, বিচারের ব্যাপারে বিচার হতে হবে। যারা অপরাধী, যারা অপরাধ করেছেন, নানান অপরাধ, শুধুমাত্র গণহত্যা তো নয়, দুর্নীতি, গণহত্যা, গুম, খুন, আয়নাঘর, নানান অপরাধ আছে, নানান অপরাধ চিহ্নিত করে বিচার করতে হবে। আপনি আপনার কথা যেরকম বলছেন যে মামলা বাণিজ্য, মবের মূল্য, এগুলো তো আমাদের চোখের সামনে ঘটছে। জামিন বাণিজ্য শুরু হয়েছে, এটাও জামিন বাণিজ্য, একটা লিস্ট তৈরি করা আছে, যে কোনো মামলার মধ্যে ওই লিস্ট থেকে আপনি মোটামুটি 100-150কে ঢুকাই দেবেন লিস্টের মধ্যে, একজন প্রধান আসামি, তার সাথে অন্যান্য আসামি। সো এগুলো আগে হতো, কিন্তু এগুলো এখন হবে কেন? এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকার যিনি প্রধান, তিনি হচ্ছেন একজন নোবেল লরেট, এবং তার উপরে আমাদের অনেক ভরসা আছে। সেই সরকারের গঠন নিয়ে বা সরকারের মধ্যে যারা কাজ করছেন, তাদের দুর্বলতা নিয়ে, সীমাবদ্ধতা নিয়ে অনেক আলোচনা হয়, এবং সেই আলোচনা ওনাদের কানে যায় কিনা আমি জানি না। অনেক আলোচনা হয়েছে, কিন্তু কোনো পরিবর্তন কিন্তু হয়নি। যত 6-7 মাসে 2-4 জন উপদেষ্টাকে নিয়ে তো খুবই আলোচনা হয়েছে, এবং তাদের কথা আমি এখন উল্লেখ করতে চাই না, বাট
তারা তো আছেন বহাল তবিয়তে আছেন এবং চলছেন তারা। এইভাবে চলছে, সেই কারণে এই সন্দেহ, অবিশ্বাস, দোলাচল, নানান অসুবিধার সৃষ্টি হচ্ছে। বাংলাদেশে একটা উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, অবাধ, অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন করতে হবে। আমি তখন যে কথাটা শেষ করি নাই, সেটা হলো আপনি জাতিসংঘের যে প্রতিবেদন, সেটা নিয়ে আপনি গণহত্যার বিচার করবেন, খুব ঠিক আছে। সেই প্রতিবেদনে আরও অন্যান্য যে সমস্ত রিকমেন্ডেশন আছে, সেগুলো নিয়েও তো আপনাকে আলোচনা করতে হবে। কি রিকমেন্ডেশন আছে? যে কাউকে নিষিদ্ধ করা যাবে না। কি রিকমেন্ডেশন আছে? দেশ থেকে ফাঁসির যে আদেশ, মৃত্যুদণ্ড, এটা রহিত করার বিষয়টা বিবেচনা করতে হবে। কি রিকমেন্ডেশন আছে? একটা অন্তর্ভুক্তি নির্বাচন করতে হবে। সুতরাং এই যে আমরা যে আলোচনাগুলো করি, আলোচনায় পুরোটা নিয়েই আমাদেরকে আলোচনা করতে হবে। তার মানে জাতিসংঘের প্রতিবেদন আপনি কিভাবে দেখেন? পুরাটাই দেখতে হবে। না, আপনি দেখলেন, আপনি কি এইভাবে দেখেন কিনা যে আপনি আপনার বাসায় কাউকে দাওয়াত দিলেন, খাওয়ার পরে বললেন এত টাকা বিল হয়েছে, এই খেয়েছো, এত টাকা বিল হয়েছে? না, এইভাবে আমি দেখি না। জাতিসংঘের প্রতিবেদন একটা প্রাথমিক প্রতিবেদন, এবং ওইটা দিয়ে আপনি কোনো বিচার কার্য চালাতে পারবেন না, বাট ওইটা আপনাকে সাপোর্ট দিবে, যে মেন্টাল সাপোর্ট। বিচার করতে হলে তো আপনাকে তদন্ত ভালো মতো করতে হবে। তদন্তের ভিত্তিতে আপনি আপনার অভিযোগগুলো গঠন করবেন, সেই অভিযোগ কোর্টে প্রুভ করতে হবে, এবং কোর্ট তখন এটাকে বিবেচনা করবে। তো আমরা যখন রেফারেন্স দিই আমাদের এটা অতীতকাল থেকে সমস্ত সরকার, বাংলাদেশের সরকার এবং আশেপাশে অনেক সরকারের হলো টেন্ডেন্সি হলো যে আপনার পক্ষে যেটা থাকবে সেটাকে আপনি ব্যবহার করবেন। সেই জন্য আমরা ওই বডি ল্যাঙ্গুয়েজ দেখে মন্তব্য করে ফেলি, আমরা আমাদের মতো এটাই কি আমাদের দেশের, এটাই রাজনীতি? আমাদের দেশে না, আরও আশেপাশের দেশের রাজনীতি এটাও। আমরা এই কাজটা করি, সেখান থেকে আসলে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে আপনি খোলা মনে রাজনীতিটা করেন। এই যে একটা ফারুক সাহেব যেটা বললো, একটা যুক্তি যে হ্যাঁ, ওই নির্বাচনটা তো 5 বছরের জন্য হয়েছিল, সেই জন্য 5 বছর পরে নির্বাচন হতে পারে। এটা তো 5ই আগস্টের পরে এটা থাকে না, বিকজ সেই পার্লামেন্ট নাই, সেই সরকার পালিয়ে গেছে। তো সেই সরকার চলে যাওয়ার পরে আপনি যে সরকার দায়িত্ব নিচ্ছে, তারা বাকিটা এটা ফিল আপ দি গ্যাপসের জন্য দায়িত্ব নেয়নি। তো এই সরকারের দায়িত্ব হলো যে এই 3টা কাজ করা: বিচার করা, সংস্কার করা, নির্বাচন করা। যেমন এনসিপি একদম ক্লিয়ার, ফারুক সাহেব কিন্তু ক্লিয়ারলি বলেন এই কখন নির্বাচনটা চান। এনসিপি বলছে যে আমরা ডিসেম্বরে চাই অথবা জুলাই চাই, তাই না? আপনারা ক্লিয়ার মোটামুটি যে ডিসেম্বরে চাই অথবা জুলাইতে চাই, এটা একটা ক্লিয়ার। এখন আপনি ওই যেটা বললেন যে একটা রূপরেখা বা একটা টাইম লাইন, আপনাকে এখনই শিডিউল ডিক্লেয়ার করে ডেট ডিক্লেয়ার করতে হবে না। আপনি যদি ডিসেম্বরে নির্বাচন করতে চান, তাহলে বলবেন যে আমরা অক্টোবরে শিডিউল আসবে, সেরকম একটা ঘোষণা দিতে পারেন। আপনি যদি জুলাইতে নির্বাচন করবেন, তাহলে মার্চে ডিক্লেয়ার করবেন। এটা আমরা বুঝি, এটা ক্লিয়ার কাট। কিন্তু হ্যাঁ, কিন্তু উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা কিন্তু আগে বলা কি আছে? না, প্রধান উপদেষ্টা আগে বলার জন্য কেউ বলে নাই। কমিশন আগে 3 মাস আগে শিডিউল ঘোষণা করবে, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। আগে বলার জন্য কেউ বলে নাই, কিন্তু ওই যে আপনি যেরকম বিশ্বাস রাখতে পারছেন, সেরকম বিশ্বাস আমাদের মধ্যে আমরা কেউ রাখতে পারছি না। আপনার বিশ্বাসটা খুব দৃঢ়, আমাদের বিশ্বাসে মনে হয় ঘাটতি আছে। এটা তো আপনাকে, এটা গণতন্ত্রের মধ্যে বুঝতে হবে। আপনার কনফিডেন্স অনেক বেশি, আপনি একটা দল করেন, আপনি এমন একটা দল করেন যে দলের কনফিডেন্স, হ্যাঁ, কনফিডেন্স ভেরি হাই। এটা অবজেকশন কথা যে আপনার কনফিডেন্স খুবই হাই। আপনি করেন, এটা ফারুককে এটা উল্টো করতে হবে, কি ধরে মুছে কল পরিষ্কার করতে হবে, অবজেকশন কথা। ওকে হাবিব ভাই যেহেতু বলছেন, না, আমি আপনি কি বলছেন, এটা তো রেকর্ড হয়ে গেছে, উড্ডু, আমরা তো পার্লামেন্টে নাই। সুতরাং আমি মনে করি যে আমাদের যা কথাবার্তা আছে বলতে পারেন। আমি উদার, আমি কথা শুনতে চাই, কথার সমালোচনা শুনতে চাই, কিন্তু কথা হলো যে আপনি প্রধান উপদেষ্টা তো মার্চেও একটা নির্বাচনের কথা বলেছিলেন, মনে আছে আমাদের? তো ওই মার্চ মাসটা কোথায় গেল? সুতরাং আপনি যে বলেন যে আপনি যে প্রেস সচিব বলেছিলেন, প্রেস সচিব তো প্রধান উপদেষ্টার যাবতীয় কথা তো প্রেস সচিবই বলে, প্রেস সচিবই বলেছেন। হ্যাঁ, প্রেস সচিব একটু স্পেসিফাই করলাম। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশে আমি এমন একজন প্রেস, আমি 54 বছর ধরে বাংলাদেশ দেখছি, এবং আমি মোটামুটি এই 71-এর মুক্তিযুদ্ধের সময় থেকে দেখার মতো অবস্থা, তাই না? তো বাংলাদেশে আমি এখন একমাত্র একজন প্রেস সচিবকে দিচ্ছি যিনি অনেক কথা বলেন, যেটা প্রধান উপদেষ্টাও বলেন না, তিনি বলে ফেলেন। তো উনি তো প্রধান উপদেষ্টা প্রেস সচিব, সুতরাং ওনার কথাগুলোকে আমি খুব গুরুত্ব দেই। সে কারণে একটু আগে বললাম না যে মোদির সাথে তার আলোচনা নিয়ে যে কথাগুলো বললেন, তারপর আমরা একটা বিব্রতকর অবস্থায় পড়লাম যে এই বিষয়ে আলোচনাই করতে পারছি না, যে কি আলোচনা হলো, কি করলো, কিছুই পারলাম না। সুতরাং আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর একটা নির্বাচনের জন্য যা কিছু সংস্কার দরকার সেটা আমাদেরকে করতে হবে। সেই সংস্কারটার লক্ষ্যই হচ্ছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, এটা প্রথম লক্ষ্য। আর তারপরে অনেক সংস্কার আছে যেটা আপনাকে করতে হবে। আপনি বিচারও চলমান প্রক্রিয়া চলতে থাকবে, বিচার করেন, বিচার এখন এখানে তো আপনারাই বলছেন দুটি পক্ষ দাঁড়িয়েছে, এই দুই পক্ষকে এক করা সেটা কি কঠিন কিনা, কতটা কঠিন বা কতটা সহজ? না, দুটি পক্ষ তো অনেক
পক্ষ তো আমাদের রাজনৈতিক দল তো অনেক, আমাদের তো 50-এর বেশি রাজনৈতিক দল, নতুন করে যে রাজনৈতিক দলগুলো নিবন্ধিত হবে 60-এর অধিক রাজনৈতিক দল হবে। এখন আপনি এইসব পক্ষকে মানে আপনাকে বিবেচনা করতে হবে, যেটা আমি আরো অনেকবার বলেছি, প্রতিটা পক্ষের কিছু ওয়েটেজ দিতে হবে। এখন বিএনপির ওয়েটেজ 1, এনসিপির ওয়েটেজ 1, জামাতের ওয়েটেজ 1, গণ অধিকার পরিষদের ওয়েটেজ 1, মানে এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে হয়তো আমাদের চিন্তার মধ্যে একটা সামঞ্জস্য আনতে হবে। এখন ওয়েটেজ দেওয়ার জন্য যে আপনি একটু আগে একটা কথা বলছিলেন না, যারা চায় নির্বাচন বিলম্বিত করতে, তারা মনে করে যে এই মুহূর্তে নির্বাচন করলে তারা হয়তো নির্বাচনে ভালো ফলাফল করবে না, আর যারা নির্বাচন তড়িঘড়ি করতে চায় তারা মনে করছে ভালো ফলাফল করবে। সুতরাং এই রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের মত পার্থক্য থাকতেই পারে, বাট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে এইসব মত পার্থক্য যতটা কমিয়ে আনা যায়, কমিয়ে একটা নির্বাচনের দিকে যাওয়া। নির্বাচন হলো একটা সমস্যার, যে সমস্যা বাংলাদেশের, নির্বাচন হচ্ছে এবং গণতন্ত্র এবং নির্বাচন, একটা ভালো নির্বাচন এই সমস্যার একমাত্র সমাধান। এটা আমি একজন নাগরিক হিসেবে। অসংখ্য ধন্যবাদ ফয়সাল মাহমুদ শান্ত। আসতে চাই প্রশ্নটি এরকম যে আমরা মাঠ পর্যায়ে আপনারা যখন বিভিন্ন গণসংযোগ অথবা রাজনৈতিক কর্মসূচি এনসিপি যাচ্ছে, কোথাও কোথাও আমরা দেখছি বিএনপির নেতাকর্মীদের সাথে সংঘাত সহিংসতার ঘটনা ঘটছে, কিংবা বিএনপিকে উদ্দেশ্য করে আপনাদের যে ধরনের কথাবার্তা বলছেন সেটি বিএনপির পক্ষ থেকে উষ্মা প্রকাশ করা হয়েছে। আপনারা বিএনপির অতীত রাজনৈতিক প্রেক্ষাপটগুলোকে তুলে ধরে সমালোচনা করছেন, সেটি তো রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচনা পর্যালোচনা থাকতেই পারে। আবার নির্বাচন যখন ঘনিয়ে আসবে, বিশেষ করে একেবারে যখন তারিখ ঘোষণা হবে, কেউ কেউ বলছেন বা আমরা বাংলাদেশের বাস্তবতা এটি হয়তো দেখতেও পাবো যে এই উত্তাপটা আরও অনেক বেশি বাড়বে। আমার প্রশ্নটি হলো খুব ছোট, এই ভূমিকাটা একটু বড় হয়ে গেল। প্রশ্নটি হলো যে বিএনপির সাথে আপনাদের দূরত্বটা আসলে কিসের? ধন্যবাদ। আমরা আসলে কোনো আমাদের পক্ষ থেকে কোনো দূরত্ব দেখি না। আমরা মনে করি বিএনপিকে আমরা স্পেসিফিক নানা জায়গায় সমালোচনা করার মতো বিএনপির অতীত এবং বর্তমান অনেক কার্যক্রম আছে, বিএনপিকে সে জায়গায় আমরা সমালোচনা করছি। আমাদেরও অনেক সমালোচনার জায়গা তারা খুঁজে পেতে পারেন, বিএনপি সহ বাংলাদেশের প্রত্যেকটা রাজনীতি দল আমাদের সমালোচনা করতে পারেন। আমরা শুধু চাই যে এই সমালোচনার কারণে এলাকায় গেলে যেন আমাদেরকে মারা না হয়। আমরা শুধুমাত্র এতটুকু রাজনৈতিক স্পেস চাই। আমাদের সমালোচনা দিয়ে আপনি ধুয়ে দেন, আমাদের বিরুদ্ধে আপনি লেখেন, আমাদের বিরুদ্ধে আপনি বলেন, কিন্তু গেলে আপনি যে ওই যে উচ্ছেদ করে দিবেন, পিটাই ফেলবেন, এটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ছিল। এই সংস্কৃতি আমরা ফেরত চাই না। আমরা শুধু রাজনৈতিক স্পেস চাই, যে আপনি আমার সমালোচনা করেন কিন্তু আপনি আমাকে আঘাত করতে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি মানে খুব ইন্টারেস্টিংলি, ভাই ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট কিনা আমি জানি না, খুবই স্পেসিফিক এরিয়া ধরে তিনি কথা বলেন, কিন্তু অনেক বড় জায়গায় তিনি রেখে দেন। কার কথা বলছেন? জহিরুদ্দৌলার কথা বলতেছি। সেটা হচ্ছে যে তিনি বলছেন যে জাতিসংঘের প্রতিবেদন যদি আপনি বিবেচনা করেন, যেখানে জাতিসংঘ বলেছে যে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধের শামিল একটি অপরাধ ঘটে গেছে, সেটি বলেছে, সেটি যদি আপনি বিচারের ক্ষেত্রে বিবেচনা করেন, তাহলে সে যে দল নিষিদ্ধের কথা বা হচ্ছে তিনি যে অন্তর্ভুক্তিমূলকের কথা বলছে, সেটি আপনি বিবেচনা করতে হবে। কেন? আপনি তো সেটিকে বিবেচনা করছেন বিচার করার প্রেক্ষিতে, যে বাংলাদেশে যে হত্যাকাণ্ডটি হয়েছে সেটিকে আপনি অ্যাকনলেজ করার ক্ষেত্রে বিচার করছেন। আপনি আবার যখন দলীয় আলোচনায় যাবেন যে আমরা কি দল নিষিদ্ধ করবো কি করবো না, তখন সেটিকে বিবেচনা করতে হবে। এখন বিচারের প্রসঙ্গ আসলেই আপনাকে আরো 10টা প্রসঙ্গ বিবেচনা করতে হবে বলে এই বিষয়টা কি, মানে বিচার জাতিসংঘ যে উভয় ধরনের কথাই বললো, তারাও কি পয়সা খেয়েছে? না, তারা কি খেয়েছে সেটা আমি বলছি না, তারা বাংলাদেশের ঘটে যাওয়া হত্যাকাণ্ডের বিষয়ে তারা কি বলেছে, আপনি এই ঘটে যাওয়া হত্যাকাণ্ডের বিষয়ে আপনি সেটাকে বিবেচনা করবেন। দলের বিষয়ে কি বলেছে, দলের বিষয়ে যখন আলোচনা হবে তখন সেটা বিবেচনা করবেন। কিন্তু বিচার করতে গেলেও আপনার দলের কথা বিবেচনা করতে হবে। এটি আসলে কি হয়, বিচারকে অনেক বেশি লেন্দি করা এবং বিচারকে অনেক বেশি কমপ্লেক্স করার একটি আলোচনা। দ্বিতীয় কথা হচ্ছে, তিনি আরেকটা আলাপ বলেছেন যে নির্বাচন তারা দ্রুত চায় যারা মনে করে এখন ভালো করবে না, নির্বাচন তারা ভালো করবে, যারা লেন্দি করতে চায় তারা মনে করে যে তারা এখন ভালো করবে না। এখানে আরেকটা পার্সপেক্টিভ আছে, পার্সপেক্টিভটা হচ্ছে নির্বাচন তারা দ্রুত চায় যারা মনে করে, এরকম হতে পারে আর কি, এইটাকে এড়িয়ে গেলে চলবে না, যারা মনে করে যে নির্বাচন একটু দেরিতে হয়ে যদি সংস্কার হয় তাহলে তার স্বৈরশাসক হয়ে ওঠার সম্ভাবনা নাই হয়ে যেতে পারে। এটাকে আপনি কেন কাউন্ট করছেন না? আবার নির্বাচন তারা একটু দেরিতে চাইতে পারে, যে মনে করে যে নির্বাচন দেরিতে না হলে আমাকে তো আপনি ভোট বাক্স এলাকা থেকে করতে পারবেন না, কারণ আপনার সেট আপ এমন যে আপনি তো শুধু নির্বাচন হলেই তো হবে না, নির্বাচন আপনি বলছেন সুষ্ঠু অবাধ নির্বাচনই হচ্ছে একমাত্র লক্ষ্য। সুষ্ঠু অবাধ নির্বাচন কি আপনি ভোট দিতে পারবেন, কিন্তু ডিক্লেয়ার আপনি করতে পারবেন কিনা, আপনার পুলিশ প্রশাসন এলাকার অস্ত্র মাস্তান সেগুলো আসলে আপনার সবকিছু ম্যানেজ করার মতো ক্যাপাবিলিটি আছে? এনসিপি এই প্রশ্নে ভয় পাচ্ছে কাকে? না, এনসিপি ভয় পাচ্ছে না। আমি বলতেছি যে প্রশ্নের প্রেক্ষিতে বললাম যে একটা ন্যারেটিভ আসছে, আরো একটা ন্যারেটিভ আছে, সেটাকে কাউন্ট করতে হবে। এনসিপির যদি আপনি স্পেসিফিক প্রশ্ন করেন, এনসিপির জায়গা থেকে আমরা বলছি, আমরা মনে করি যে এই সরকারের দীর্ঘদিন অনির্বাচিতভাবে থাকা
থাকা উচিত না। সেটি আসলে এই সরকারকেও প্রশ্নবিদ্ধ করবে, গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ করবে। সরকার সেটা সরকারের ক্ষেত্রে বিবেচনা করবে। এনসিপি জায়গাটা পরিষ্কার। তৃতীয় যে জায়গাটা সেটি হচ্ছে যে দখলের ক্ষেত্রে যে একটা ন্যারেটিভ আসছে, ভাই যারা, আপনার কি মনে হয় বিএনপির নামে বলেন আর যার নামে বলেন যেই চাঁদাবাজির অভিযোগ আসছে সেইটা কি জমি পুনর্দখলের ঘটনা উল্লেখ করে তারা বলছে? তারা বলছে না। এটা আসছে ময়লার টেন্ডার, দোকান দিতে গেলে, ডিশের কেবল দিতে গেলে, ব্যবসা করতে গেলে, বিল্ডিং করতে গেলে সেই সমস্ত অভিযোগগুলো আসছে। সেই সমস্ত অভিযোগগুলোর প্রেক্ষিতে যদি আপনি একটা দখল এবং পুনর্দখলের ব্যাখ্যা দেন তাহলে কিন্তু ওই জিনিসগুলো অনেক বেশি হালকা হয়ে যায়। কেউ তার জমি পুনর্দখল করছে বলে কেউ মিডিয়াতে কিংবা এলাকায় কেউ চাঁদাবাজ বলছে না। চাঁদাবাজ তখনই বলছে যখন প্রকৃতপক্ষে এক জায়গা থেকে চাঁদা দেয়া লাগে। না সেটি তো না শান্ত ভাই, এখানে আমি প্রশ্নটি করি, সেটি হচ্ছে যে এখানে হাবিব ভাইয়ের পক্ষ থেকে তো একটি বক্তব্য আছে, দল থেকে কিছু সাংগঠনিক ব্যবস্থা আছে। আপনার কাছে ব্যাখ্যা না, সেটি হচ্ছে যে তারা তো সেটা স্বীকার করছে, স্বীকার করে ব্যবস্থা নিয়েছে। আপনাদের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে এই অভিযোগ আছে, চাঁদাবাজি বিভিন্ন গ্রুপের কাছ থেকে টাকা আনা, বিলাসবহুল কি বলে এটাকে, হোটেলে তো বলে, হোটেলে ইফতার পর্যন্ত করার সেই অভিযোগগুলো তো আছে। সেক্ষেত্রে তো আপনারা করে এখন পর্যন্ত একটা খতিয়েও দেখেন না, যে অভিযোগগুলো আছে একটা অভিযোগ খতিয়ে দেখে আমাদেরকে বলতেন যে না এই অভিযোগটি করা হয়েছে, এই অভিযোগটি মিথ্যা। না আমি বলি যে আমাদের কোনো এখন পর্যন্ত আমাদের যেই অভিযোগগুলো আসছে সেগুলো শুধুমাত্র মিডিয়াতে কিংবা সোশ্যাল মিডিয়াতে এক ধরনের ন্যারেটিভ এবং পরবর্তীতে আবার সেগুলোকে মুছে ফেলা। হোটেলের যে ইফতার করা, হোটেলে ইফতার করা কি আমি আপনাকে কি আপনার ক্ষতি দেখে আমি আপনাকে ডোনাল্ড লিস্ট প্রকাশ করবো যে আমাকে কে কে টাকা দিয়েছে? আপনারাই তো বলছেন রাজনৈতিক দলগুলোর আয়ের উৎস প্রকাশ করতে, আয়ের উৎস প্রকাশ করা যে আমাকে কি দিচ্ছে। কিন্তু এখন আপনি বিএনপি দলীয় হিসেবে আপনি মনে করেন বিএনপিকে টাকা দেন, আপনি একজন মিডিয়া কর্মী, কিংবা আপনি একজন সচিব, আপনি বিএনপিকে আপনি মনে করেন যে বিএনপি একটা ভালো রাজনৈতিক দল, আপনি একজন ব্যবসায়ী, আপনি যদি প্রকাশ করেন আপনার তো সবগুলো রাজনৈতিক দল আপনার সাথে শত্রুতা শুরু করবে। সেটা এক ভিন্ন হিসাব। আমি বলছি আপনারা ঘুরে ফিরে সেই লাইনেই গেলেন, তাহলে সমালোচনার জায়গাটা কই? না আমাদের তো আমি একজন নাগরিক হিসেবে বলছি, আমি নাগরিক হিসেবে বলছি যে এনসিপি ইফতার করবে সরোয়ার্দীতে অথবা শহীদ মিনারে। না এনসিপি ইফতার করবে যদি ৫,০০০ টাকা প্লেটের পার পারসনের ইফতার করতে যাবে কেন? কূটনৈতিকদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সমালোচনার জায়গাটা কই সেটা আমি বলছি। সমালোচনার জায়গাটা হচ্ছে যদি আপনি কারোটা দখল করে টাকা আয় করেন, যদি কারোটা আপনি চাঁদাবাজি করেন, না তাহলে এই টাকাকে আপনারা উপার্জন করেছেন, এই টাকাকে আপনারা উপার্জন করেছেন কিনা? রাজনৈতিক ফান্ডিং এর সোর্স কি? এটা উপার্জন করে? আমি তো সেটাই বলছি, তাহলে সোর্সটা বলতে অসুবিধা কি? আমরা তো সোর্সটা বলছি, এটা হচ্ছে সোর্সের শুভাকাঙ্ক্ষীদের দান, এটা তো সোর্সের কোনো ইয়েটাই। আমি মূল জায়গায় যেখান থেকে আসছি সেটা হচ্ছে যে আপনারা যেই, আমি বলছি না যে বিএনপি ব্যবস্থা নিচ্ছেন, আমি কিন্তু সেটা নিয়ে দ্বিমত করছি না। আমি বলছি যখন এই চাঁদাবাজের বিএনপির ব্যবস্থা কি লোক দেখানো কিনা সেটা মনে করেন, আমি সেটাও মনে করছি না, সেটাও মনে করছেন কমপ্লিটলি ভিন্ন। সেটি হচ্ছে যে এই চাঁদাবাজের পাশাপাশি যখন আপনি পুনর্দখলের ব্যাখ্যাটা দেন তখন চাঁদাবাজি বিষয়টা হালকা হয়ে যায়। আমি একটা বিষয় খুবই বলতে চাই যে হাবিব ভাই বলেছেন যে কোনো অভ্যুত্থান সামরিক ইঙ্গিত না পেলে পৃথিবীতে কোথাও হয় না। আমি এই কথাটাতে খুবই কষ্ট পেয়েছি যে আসলে মানে আমি এটা বিএনপির মধ্যে দেখেছি, তারা আমেরিকার তাদেরকে সহযোগিতা করবে বলে দীর্ঘদিন অপেক্ষা করেছে, আবার তারা একটা নির্বাচনে গিয়েছে। বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশে সামরিক সেনারা ৫ আগস্টে তারা গুলি করতে অপারগ হয়েছে কিংবা ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছে কখন? যখন ১৫০০ বা ২০০০ ছাত্র জনতা নিজে মরে আগে প্রমাণ করেছে যে যদি সামরিক বাহিনীও আসে তারপরও আমরা এখানে দাঁড়িয়ে থাকবো, লড়াই করব। যদি এটা বলে যে সামরিক ইঙ্গিত পাওয়ার পরে আমি গণঅভ্যুত্থান করব, সেটি আসলে গণঅভ্যুত্থান হয়। অসংখ্য ধন্যবাদ। এই বক্তব্যটা এখান থেকে শুরু করি যে প্রত্যেকটা গণ অভ্যুত্থানে মানুষের এত বিপুল জোয়ার হয় যে ওই মানুষের বয়ানের কাছে যে কোনো সামরিক বাহিনী নিজেদেরকে ন্যস্ত করে দেয়। কারণ কোনো দেশের সামরিক বাহিনী চায় না যে জনগণের বৃহত্তর অভিপ্রায়ের বিরুদ্ধে দাঁড়াতে। ৯০-এর এখানে বীর সেনানী আছে, আমাদের হাবিব ভাই, শহীদ ভাই আছেন, তারা সরাসরি যুদ্ধ করেছেন। ৯০ আমরা যে ইতিহাস থেকে পড়েছি, তখন আমরা স্কুল বা কলেজের স্টুডেন্ট, তখন কি হয়েছে, হুসেন মোহাম্মদ এরশাদ তো জেনারেল নুরুদ্দিনকে ডেকেছিলেন এবং বলেছিলেন যে তুমি আমাকে সহযোগিতা করো, আমি ক্ষমতায় থাকতে চাই। এবং অনেক সাবেক জেনারেলরা তাকে সহযোগিতা করার জন্য সম্মতও হয়ে গিয়েছিল। কিন্তু জেনারেল নুরুদ্দিন দেখলেন যে না, এই জনরোষের বিরুদ্ধে সেনাবাহিনীকে দাঁড় করানো ঠিক হবে না। একই ঘটনা তো এবার ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের পর আমরা দেখেছি। কারণ আমাদের সেনাবাহিনী যদি শেখ হাসিনাকে রক্ষা করতে মাঠে নামতো তাহলে জনগণ এবং সেনাবাহিনী মুখোমুখি দাঁড়িয়ে যেত। কোনো সভ্য দেশের সেনাবাহিনী এটা করে না। মিয়ানমার করেছে, মিয়ানমার জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এখন দেখুন আরেকটা কথা, আমি এটা একটু ক্লিয়ার করে নিই যে জাতিসংঘের যে তদন্ত রিপোর্ট, সেই তদন্ত রিপোর্টে কি পুরো তদন্ত করে একটা পূর্ণাঙ্গ চিত্র দেওয়া হয়েছে যে কিভাবে কিভাবে গণহত্যা হয়েছে। এটা কিন্তু একটা বিরল ঘটনা।
যে একটা রাজনৈতিক দল ক্ষমতায় থাকাকালীন গণহত্যা চালিয়েছে সেটা নিয়ে জাতিসংঘ প্রতিবেদন দিয়েছে, খুব কম রাষ্ট্রের ক্ষেত্রেই হয়েছে। এখন দেখুন এই যে বিচার এবং নিষিদ্ধকরণের প্রশ্নটা আসছে, এখানে আমি বলি ধরুন একজন ব্যক্তি হত্যাকাণ্ড করেছে, এখন এই ব্যক্তিকে এখানে সামনে দাঁড় করালাম, আমরা কি বলবো যে এখন এই ব্যক্তিকে সামনে রেখে একটা ব্যানারে সে হত্যাকাণ্ড করেছে, বলবো যে এই ব্যক্তি কি তাহলে নির্বাচন করবে কিনা? তার কোন প্রশ্নটা আগে আসবে যে তার হত্যাকাণ্ডের আগে বিচার হতে হবে ওই ব্যক্তিটির, তারপরে তো বিচার হওয়ার পরে যে সে যদি খালাস হয় তাহলে নির্বাচন করবে, সে স্বাভাবিক জীবনযাপন করবে। সুতরাং আমি মনে করি যে এই জাতিসংঘের তদন্ত রিপোর্ট উনি যথার্থই বলেছেন, শহীদ ভাই যথার্থ বলেছেন, কিন্তু আমি একটু স্পেসিফাই করছি, ধারাবাহিকতা আছে একটা রিপোর্টের। সেখানে যখন দলের প্রসঙ্গ এসেছে, একদম দলের প্রসঙ্গ এসেছে, তখন ওই কথা এসেছে, কিন্তু বিচারের ক্ষেত্রে এই নিষিদ্ধকরণটা কখনোই প্রতিবন্ধক হিসেবে দাঁড় করানো হয়নি। এখন দেখুন ডক্টর মোহাম্মদ ইউনূস একজন মানুষের কেমন মানুষটা, তিনি কি কাজ করতে পারেন, ভবিষ্যতে কি করবেন, এটা কিভাবে নির্ধারণ করবেন? তার বিগত সময়ের কর্মকাণ্ড দেখে নিশ্চয়ই তার সফলতা ব্যর্থতা হিস্ট্রিগুলো যদি আপনি স্টাডি করেন তখনই আপনি বুঝবেন যে এই মানুষটা এইরকম। আমরা আওয়ামী লীগের যদি হিস্ট্রি দেখি তাহলে কি দেখবো? নির্বাচন বিলম্ব হচ্ছে না 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 না, আমি সেটা বলিনি, আমি ডক্টর ইউনূসের কথা বলি যে তিনি আসলে এই যে আওয়াজটা উঠেছে এটা তো একটা বয়ান, এটা কিন্তু কোনো রাজনৈতিক দল দেয়নি বয়ানটা, বিএনপি দেয়নি, জামাত দেয়নি, বা এনসিপিও বলেনি যে 5 বছর চাই, বিক্ষিপ্তভাবে সার্জিস আলম বলেছে। এখন আমি যে কথাটা বলছি যে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনূস 111-এ তাকে সুনির্দিষ্টভাবে প্রস্তাব দেওয়া হয়েছিল ফখরুদ্দিনের জায়গায় তাকে প্রধান উপদেষ্টা হিসেবে, এটা জেনারেল মোয়েনিউয়ের বইয়েতে সুস্পষ্টভাবে লেখা আছে, তার কাছে যাওয়া হয়েছিল, তিনি না করে দিয়েছেন। এবং তিনি সর্বশেষ সাক্ষাৎকারে এই যে তিনি সামিট থেকে ফিরলেন, যে বিমস্টেক থেকে ফিরলেন, সর্বশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন যদি আমার খায়েশ থাকতো তাহলে তো আমি ওই 111 মানে 2007 সালের 11ই জানুয়ারি যে 111 হয়েছিল সেই সময় আমি প্রধান উপদেষ্টা হতে পারতাম। এবং তিনি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়ে আবার পিছিয়ে এসেছিলেন। তো এই বাস্তবতাগুলো তার সামনে আছে এবং আপনি জানেন কিন্তু ইচ্ছা তো পরিবর্তন হতে পারে না, আপনি জানেন যে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর ছাত্ররা কিভাবে তাকে মোটামুটি জবরদস্তি করে অধিকার নিয়ে তাকে রাজি করিয়েছে। তো এখন আমি যেটা বলছি যে এই পরিস্থিতিটা কেন হয়েছে আমি একটু শেষ করি। প্রথম কারণ হচ্ছে অতিকথন। আমরা 16 বছর কোন পর্যায় থেকে বিভিন্ন পর্যায় থেকে অতিকথন, যেটা প্রয়োজন নাই সেটা বলা হচ্ছে। দেখুন 1, 2 নম্বর হচ্ছে ফ্যাসিস্টদের বয়ানের পুনরাবৃত্তি। ফ্যাসিজমের মূল বিষয় কি? যে আমি হলো সুপিরিয়র, আমি শ্রেষ্ঠ আর তুমি নিকৃষ্ট, মানে যেটার মধ্য দিয়ে রাজনৈতিক সাম্প্রদায়িকতা বিকশিত হয়। যে ওকে একজন আমি আওয়ামী লীগ করি আমি সেরা, বিএনপি করে তার মানে নিকৃষ্ট, সিল মেরে দাও, তাকে সামাজিক সকল সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করব, এটাই তো ফ্যাসিজমের ধারণা। সেই জায়গা থেকে আসলে আমরা এখনো পরিপূর্ণভাবে বের হতে পারিনি, যেহেতু 16 বছর আমরা ওইখানে ছিলাম। আমি শেষ মন্তব্য দুটো জিনিস শেষ করছি যে এখন দেখুন যে জুলাই স্পিরিটকে আমরা ভুলেও যাচ্ছি। আসলে বাঙালি জাতি তো স্মৃতি ভোলা, আমাদের ডিমনেশিয়া নামে একটা রোগ আছে, এই রোগটা আমাদের আমি শেষ মন্তব্য এখনই শুনছি না, মানে আমি একটু পরে আপনার আমার গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল। অধ্যাপক মতিউর রহমান স্যার এক লাইনে একবার শেষ মন্তব্য শুনবো, এক লাইনে বলবেন। না, শেষ মন্তব্য যে এনসিপির শান্ত যে কথাটা বলেছে রাজনৈতিক স্পেস, আমি একমত ওনার সাথে, রাজনৈতিক স্পেস থাকা উচিত, কারণ আপনি গণতন্ত্রের বিউটি এটা। আরেকটি মন্তব্য করেছেন সেটি হচ্ছে সামরিক বাহিনী নিয়ে। দেখুন সামরিক বাহিনীর যে ভূমিকা এই 5ই আগস্টের, অনেক হাতে গোনা কিছু মানুষ হয়তো বিভ্রান্ত হয়েছে বা মানে খারাপ রোল প্লে করেছে, বাট সামরিক বাহিনীর রিটায়ার্ড অফিসার যারা এবং সামরিক বাহিনীর কর্মরত কর্মকর্তা যারা বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু এই আন্দোলনের স্পিরিটের সাথে একমত। অসংখ্য ধন্যবাদ। সেটি হচ্ছে স্বৈরাচারী হয়ে ওঠার একটা আকাঙ্ক্ষা যেটা বলেছেন। আমি মনে করি যে এরকম আকাঙ্ক্ষা বর্তমান অসংখ্য ধন্যবাদ না, অসংখ্য লাস্টে যেটা বলা হচ্ছে শুভাকাঙ্ক্ষীদের দান, এটা আপত্তিকর। আমি একটু বলি শুভাকাঙ্ক্ষীদের দান যেটা এনসিপি বলেছে, তাহলে শুভাকাঙ্ক্ষীদের দান নিয়ে যদি এনসিপি চলে তাহলে পূর্বাপর অন্যান্য রাজনৈতিক দলের যে ট্রেডিশন, আপনি তাকে সমালোচনা করার কোনো রাইট আপনার কোনো রাইটই নেই, নৈতিক কোনো অধিকার নেই আপনার। আমাদের তো রাজনৈতিক দলের যে আলোচনাটা ছিল ওটাতে আমরা বেশি মনোযোগ দিতে পারিনি। রাজনৈতিক দলের যে শুদ্ধাচার, রাজনৈতিক দলের যে তাদেরকে যে সংস্কার করতে হবে, এটা কিন্তু রাজনৈতিক দলের কাজ, তারা সেটা করবেন এবং সেটা একটা দাবি, জনদাবি আছে, সুতরাং তারা এটা নিশ্চয়ই করবেন। আর রাজনৈতিক দল কিন্তু চাঁদা ছাড়া চলতে পারবে না, সুতরাং চাঁদা তারা কোত্থেকে সংগ্রহ করবেন এইটা যেটা আপনি বলেছেন আমি আপনার সাথে পুরোপুরি একমত। চাঁদার ব্যাপারে তাদেরকে একটা পরিষ্কার ধারণা দিতে হবে জনগণকে। আপনার লিস্ট থাকবে, আমেরিকা তো চাঁদা কেমন হবে সেটা বলতে হবে, যে চাঁদা আপনি আমেরিকার ইলেকশনে চাঁদা দেন না,
আপনি ডেমোক্রেটিক পার্টি আমাদের দেশের রাজনৈতিক দলগুলো অতীতে তো মানুষের চাঁদায় চলেছে। হ্যাঁ, চাঁদা চলবে, আরো ভালো জানেন, চাঁদা চলবে, চাঁদা তো চলতেই হবে, কারণ কিন্তু জোরপূর্বক না, কিন্তু জোরপূর্বক চাঁদা না, এবং সেটা আপনি পরিষ্কার করেন। আপনি এনসিপি শুরু করুন না, এনসিপি ফারুক হাসান শেষ মন্তব্য ভাই। শেষ মন্তব্য হচ্ছে গণ অধিকার পরিষদের পরিষ্কার বার্তা, পরিষ্কার মেসেজ যে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে একটি জাতীয় সরকারের রূপ দিতে হবে এবং এই জাতীয় সরকারের মাধ্যমেই জনগণের কাঙ্ক্ষিত সংস্কার করেই জাতীয় নির্বাচন দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। আমি মনে করি যে দুই একটি মতামত ছাড়া, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দুই একটি মতামত ছাড়া এখন যেভাবে সবাই মত প্রকাশ করছে এটা বিউটিফুল। মত প্রকাশ তো করবেই ভাই, বিএনপির সঙ্গে যদি জামাত মিলে যায়, জামাতের সঙ্গে এনসিপির মতামত যদি মিলে যায়, মানে মোটা দাগে। কিন্তু এখানে বড় বিষয় হচ্ছে যে সংস্কারের ক্ষেত্রে অবশ্যই বড় দলগুলোকে উদার হয়ে সবাইকে, ছোট যারা আছে তাদেরও তো একটা মতামতের গুরুত্ব আছে, সবাইকে নিয়ে যেন সুষ্ঠুভাবে নির্বাচনটা হয়, বিচার হয়, সংস্কার হয়, সেই চেষ্টাটা করতে হবে। শেষ মন্তব্য এক লাইনে। এক লাইনেই বলছি যে এনসিপি গঠন হয়েছে মাত্র 37 দিন 38 দিন হয়। আমরা অর্থনৈতিক যে কোনো পলিসি নিয়ে ইন্টারনালি আমরা কাজ করছি, আমরা নিবন্ধন নিয়ে কাজ করছি। আমাদের সমস্ত অর্থনৈতিক পলিসি আমরা পরিষ্কারভাবে বলবো। আমরা এখন বলছি আমরা কারো থেকে জোরপূর্বক কিংবা অবৈধ সুবিধা দিয়ে কোনো ধরনের অর্থ গ্রহণ করছি না। আমরা যেটাই করছি শুভাকাঙ্ক্ষীদের দানে আমরা আপনার আলোচনা দিয়ে শেষ হবে। জি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আসলে ভাইস কারা? কোন দলের? কোন দলের বলেন? আমি দল জানি না। আমি তো জিজ্ঞাসা করতেছি, উনি কোনো দল করছে বলে আমার জানা নাই। উনি কোনো দল করছে বলে আমার জানা নাই। সমর্থিত, হ্যাঁ, তিনজনই জামাত সমর্থিত। আবার জাহাঙ্গীরনগরে বিএনপি সভাপতি কথা বললে তো হবে না। আপনারা জিজ্ঞাসা করছেন, ওইটা জিজ্ঞাসা করি না তো, আমি জিজ্ঞাসা করছি যে এই তিন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কারা? তাহলে এই যে বিএনপি সব জায়গায় নিয়ে যাচ্ছে, আমি বিএনপি জামাত দুটো একসাথে বলেছি। বিএনপি সব জায়গায় নিয়ে যাচ্ছে। আর একটা ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা আমি বলি, আমি কিন্তু প্রথমেই বলেছি জি, যে হাট বাজার এগুলি আলাদা, ব্যক্তিগতভাবে কেউ কেউ দখল ওটা চাঁদাবাজি। সেখানে ব্যাখ্যাটা এইভাবে দেওয়াটা উচিত, ওইটার সাথে মিলাজ যায়নি। আমি ওইটা ব্যাখ্যা দিচ্ছি একরকম, এটার ব্যাখ্যা দিচ্ছি একরকম। আর সামরিক বাহিনীর সম্বন্ধে যেটা বললাম, ওইটাই হলো সামরিক বাহিনীর লাস্ট সিদ্ধান্ত, যে নুরুদ্দিন শেষ পর্যন্ত জনতার কাছে আসছে। আর এই যে পরে এই বর্তমান সেনাপ্রধান এবং যারা সাবেক, তারা জনতার কাতারে যখনই চলে আসছে তখনই সরকার পতন হয়েছে। সর্বশেষ ঠিকানা হলো ওইটাই, যে তারা যদি বেঁকে বসতে যে কোনো কারণেই হোক না কেন, তখন ওইটা সফল হয় না পৃথিবীর কোনো দেশে। তখন হাবিব ভাই জনগণের শক্তি শেষ কথা, জনগণের শক্তি শেষ কথা, জনগণের শক্তির সাথে জনগণের শক্তি শেষ কথা, জনগণের শক্তির সাথে এত ধরেন হাবিব ভাই একসাথে ধরে নিলাম জনগণের শক্তি শেষ কথা। এই শক্তি নিয়ে আজকে ফিরতে চাই, এই শক্তি নিয়ে আজকে আমরা ফিরতে চাই। একটা বাক্য বলি, 10 লাখ মানুষ সফল হলো, জুলাই আন্দোলন আমরা মৃত্যুবরণ করলো, জুলাই আন্দোলন আমরা সফল হতাম যদি আমরা সামরিক অপেক্ষা করতাম। হাবিব ভাই যেটা বলছে, ধরেন আমাদের আর্মি আসছে কাতারে, তাহলে কি হতো? আমাদের পরিস্থিতি মায়ানমারের মতো। অসংখ্য ধন্যবাদ। জনগণের শক্তি শেষ কথা, সেই শক্তি আজকে ফিরতে চাই। প্রিয় দর্শক, আজকে শেষ করার আগে আজকের অনুষ্ঠানে যারা সম্মানিত আলোচক ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি।